খুব বাজে বাজে কিছু শব্দ ব্যবহার করে, লুঙ্গির নিচে, ছায়ের নিচে, এমন কিছু শব্দ। আমি মাত্র একটা টকশো করে আসলাম, একজন বড় এমপি, তিনি বলছেন যে খালেদা জিয়া ছায়ের নিচে ছিলেন, এর লুঙ্গির নিচে ছিলেন। মানে এই শব্দগুলো তো আসলে যায় না। আমার তো মনে হয় ভবিষ্যতে বিএনপি তার ছায়া দেখলে ভয় পাবে, যে আমার ডানে কে বামে কে, আমি কার সাথে করছি। এই যে আপনি সবাইকে গুপ্ত গুপ্ত, আপনি দেখবেন হচ্ছে সামনে বিএনপি নিজের লোকদেরকে নিজে শায়েস্তা করার জন্য বলবে যে এই তো গুপ্ত। কেউ যদি একটু নামাজ পড়ে, একটু পজিটিভ চিন্তা করে, বলবে যে এই তো গুপ্ত, বিএনপিতে গুপ্ত। আপনার এই যে মোটিভেশনাল স্পিচ দেওয়ার সময়টা কবে থেকে? যে আমার ছোটোবেলায় সাদি সাহেবকে দেখে আমি বলতাম, আমি যদি হতে পারতাম, ওয়াইজিন হতে পারতাম। তো পরে আমার শিক্ষক আমাকে বলেছে, তোমার তখন কণ্ঠের চল ছিল, ভালো কণ্ঠ যারা তারা ওয়াইজিন হতে পারতো। তো বলেছে তোমার তো ভালো কণ্ঠ নেই, তুমি ওয়াইজিন হতে পারো, তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবা। তখন থেকে আমার চিন্তা, আমি ওয়াইজিন হইতে পারি নাই, কিন্তু ওয়াইজ দিয়ে কী করে মানুষের মধ্যে দুনিয়া এবং আখিরাতের সেটা সমন্বয় করে, হ্যাঁ, দুনিয়া এবং আখিরাতের হাসানাটা নিশ্চিত করে। আমি তখন চিন্তা করেছিলাম, আমি যদি সুযোগ পাই, আমি তখন চিন্তা করেছিলাম যে তাহলে আমি ওয়াইজিন হতে পারি নাই, কিন্তু আমি তো মানুষকে ইসলামিক মোটিভেশন বা দুনিয়ার সাথে আখিরাতে এটা সমন্বয় করে মানুষকে একটা মোটিভেশন দিতে পারি। এই যে নির্বাচনের আগেও আপনারা বলছিলেন যে বিএনপি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অমুক তমুক অনেক কিছুই, তো জামাত ভালো আপনাদের কথায়, তো জামাত কি জামাতের ভালো দিকগুলো ব্র্যান্ডিং করতে ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে? না, জামাত তো ব্র্যান্ডিং করতে ব্যর্থ হয়নি। তাহলে তো সরকারের জামাতকে কিন্তু মানুষ পছন্দ করেছে। জামাতকে চিন্তা করা যায় না, জামাতকে যে পরিমাণ জামাত ভোট পেয়েছে। মোটিভেশনটা খুব দরকার। আমরা যে দেশে বসবাস করি, আমাদের ছেলে মেয়েদের মধ্যে চিন্তার প্রসারতা খুব ছোট। ব্রিটিশরা আমাদের মাথা ঢুকিয়ে দিয়েছে, তোরা গরিব থাক, ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিস না। আমাদের শেখানো হয় আপনার কেরানি পদে চাকরির জন্য আবেদন। আমাদের শেখানো হয় যে আমি গরিবের সন্তান, আমি বড় লোকের সন্তান, কিন্তু আমি কি অ্যাপ্লিকেশানে লিখছি যে আমার স্টাইপেন্ড লাগবে, বৃত্তি লাগবে, আমি আমার বাবা খাইতে পারে না, এক বেলা খায়, দুই বেলা খায় না। তার মানে তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে তোরা গরিব থাক। অথচ বিদেশে শেখানো হয় সিইও পদে চাকরির জন্য আবেদন, এমডি পদে চাকরির জন্য আবেদন, আর আমাদের ছেলে মেয়েরা শিখে হচ্ছে কেরানি পদে চাকরির জন্য আবেদন। আমরা দেখলাম যে এনসিপিতে অনেকে যাচ্ছে যারা এক্স শিবির। তো আমরা তো জানি যে জামাতের ম্যান পাওয়ারের মূল উৎসই হচ্ছে অনেকটা শিবির থেকে। তো ভবিষ্যতে জামাত এই জায়গা থেকে আসলে কিছুটা লাভবান হওয়ার ক্ষেত্রে আসলে ঘাটতিতে পড়বে কিনা? শিবির একটা সংগঠন, জামাত আলাদা একটা সংগঠন। জামাত যদি শিবিরের ছেলেদেরকে যদি কাছে না নিয়ে আসতে পারে, এটা জামাতের জন্য খুবই অ্যালার্মিং। হ্যাঁ, এবং এটার আপনি দেখেন প্রত্যেকটা দলের কিন্তু যুব বিভাগ আছে। যদি যুব উইংটা থাকতো, তাহলে হচ্ছে যারা শিবির থেকে গিয়ে তারা যুব উইংয়ে থাকতো। তাদের কারণ আমরা ন্যাচারালি কেউ চাই না একটু আমরা বয়স্ক হই, সবাই চাই একটু যুবক থাকি। আপনি মনে করেন কিনা যে সহজে যদি জামাত করা যেত, আপনি যেমনটি বলছিলেন অনেকটা কঠিন, তাহলে জামাতের যে লোকবলটি আর বৃদ্ধি পেত কিনা? আমি যেটা মনে করি, জামাতের দুটো উইং থাকা উচিত। একটা ধর্মীয় উইং থাকা উচিত, আর একটা পলিটিক্যাল উইং থাকা উচিত। আমি ভারতেও দেখেছি, বা ভারতের জামাত ইসলাম হিন্দ যেটা আছে, তাদের একটা ধর্মীয় উইং আছে, আবার তাদের একটা পলিটিক্যাল একটা উইং আছে। সেই পলিটিক্যাল উইং হিন্দুরও ঢুকতে পারে, সেই পলিটিক্যাল উইংয়ে সবাইকে নিয়ে পলিটিক্যাল উইং করেছে। তো আমি মনে করি জামাতের সবচেয়ে ভালো হতো জামাত যদি দুইটা উইং করতে পারতো। এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সভা এবং সেমিনার করছেন, এতে আসলে সাধারণ মানুষ কতটুকু কানেক্ট করতে পারছেন? প্রথম কথা হচ্ছে, আপনি আসলে সাধারণ মানুষ তো পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে না। সাধারণ মানুষ 17-18 বছর পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করতো, তাহলে পলিটিশিয়ানদের ব্যানারে রাস্তা নেমে আসতো। এর দায় কাকে দিবেন সবচেয়ে বেশি? সব পলিটিশিয়ানদেরকে। সাধারণ মানুষরা পলিটিশিয়ান বিশ্বাস করলে এই যে 17-18 বছর ফেসিজম থাকতো না। এখন যারা বলছে না শাপলা চত্বরে কিছু হয় নাই, দেখবেন এই বুদ্ধিজীবীরা কিছুদিন যাওয়ার পরে বলবে যে হচ্ছে আগস্টে জুলাই বিপ্লবে কোনো হত্যাই হয়নি। সেম ন্যারেটিভ তৈরি করবে, দেখবেন আপনি সুযোগ করে দিচ্ছেন, তো দেখবেন এই সেম ন্যারেটিভ আসবে যে জুলাইতে কোনো হত্যাই হয়নি। প্রথম কথা হচ্ছে, আমি রাজনীতিবিদ না, আমার পরিচয়, আমি আইনজীবী। কিন্তু আপনি পেশায় থেকেও তো জামাতের পক্ষে আপনি কথা বলছেন। আমি প্রথমেই আপনাকে বলেছি যে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না। 24 মার্চ 2024 বিএনপি বলেছিল যে সীমান্ত হত্যা নিয়ে টু শব্দ করে না ডামি সরকার, মানে আওয়ামী লীগকে বুঝিয়েছে। কিন্তু আজকে দেখেন আপনি, এবার এই যে সরকার ক্ষমতা আসার পরে প্রায় 22টা ঘটনা ঘটেছে, তার মধ্যে 5 জনকে হত্যা করা হয়েছে, তার মধ্যে প্রায় 14 জন আহত হয়েছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কোনো শব্দ পেয়েছি? এই যে আগে যে আপনি আওয়ামী লীগকে বলেছেন টু শব্দ করে না, মানে যে ক্ষমতা আসে সে তার উল্টে যায়। ছাত্র শিবির এবং জামাত আসলে সমালোচনার ঊর্ধ্বে কিনা? এই যারা বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, এখানে কিন্তু নিম্ন মধ্যবিত্ত অনেক পরিবারের লোকজন থাকে, যারা ছাত্রদলকে পছন্দ করে, ছাত্র শিবিরকে পছন্দ করে। তারা কিন্তু তাদের মেসে থাকার ক্ষমতা তাদের থাকতো না, তারা বাধ্য হলে থাকতো, তার হলগুলো নিয়ন্ত্রণ করতো ছাত্রলীগ। দেখেন, বাংলাদেশের বিভক্তি রাজনীতি এখন শুরু হয়নি।
শুধুমাত্র ৭১ নিয়ে বিভক্তি তৈরি করা। আপনার ১৯৭৮ সালে প্রথম সংসদ নির্বাচন হয়েছিল জিয়াউর রহমান সাহেবের আমলে। জিয়াউর রহমান সাহেব তখন আয়োজন করেছিলেন। তখন দুইটা দল ছিল, একটা জিয়াউর রহমান নেতৃত্বে একটা দল ছিল, আর একটা দল আমাদের যে মুক্তিযুদ্ধের অধিনায়ক জেনারেল ওসমানী, ওনার নেতৃত্বে একটা দল। উনি কিন্তু ওই সময় বলেছিলেন যে এবার স্বাধীনতার পক্ষ শক্তি এবং স্বাধীনতার বিপক্ষ শক্তির ইলেকশন হবে। স্বাধীনতার পক্ষ শক্তি উনি ওনাকে দাবি করেছেন, আর বিপক্ষ শক্তি জিয়াউর রহমান সাহেবকে দাবি করেছেন। কেন? কারণ জিয়াউর রহমান সাহেবের যে দলে তখনকার আপনার রাজাকার, বড় বড় রাজা, শাহজিদুর রহমান মতো রাজাকাররা ওনার দলে অন্তর্ভুক্ত ছিলেন। ধরে নিলাম যে তারা নিরপরাধ ছিল, আপনি যেমনটি বলছিলেন যে জুডিশিয়াল ক্লিং করা হয়েছে, তারপরেও ৭১-এর যে দায়, মানে এটা কি জামাত কোনোভাবে এড়াতে পারে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন। ৭১ দায় কখনো জামাত এড়াতে পারবে না। আর জামাতকে মানে জামাত আমরা এড়াই এটাও কখনো বলেনি। ৭১-এর জামাতের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে ওনারা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন। মাঝে মধ্যেই যারা দাবি করে যে জামাত তার দায় স্বীকার করে নিয়ে ক্ষমা কেন চায় না, আমার প্রশ্ন হচ্ছে যে জামাত যদি ক্ষমা চায় সেক্ষেত্রে এই দায় মুক্তি কি আসলে সম্ভব কিনা? জামাত ক্ষমা চায় না, জামাত নিজেই বলেছেন আমরা বহুবার ক্ষমা চেয়েছি। এখন কথা হচ্ছে আপনি ক্ষমাটা নিতে পারছেন কিনা। আপনার কাছে যিনি যোগ্য না তিনি হয়তো তাদের কাছে যোগ্য, তো তারপরেও আসলে বিরোধী দল শুধুমাত্র সমালোচনা করার জন্যই করে, তারা এমনটি অভিযোগ করে। আপনি একটা খেলোয়াড়কে নিয়ে এসে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি বানিয়ে দেন, বা একটা ভিসিকে নিয়ে যদি খেলোয়াড় বানিয়ে দেন, তাহলে কি হবে? এই যে আপনি যে সদস্যদেরকে আপনি এই একজন মন্ত্রীর যে ওয়াইফ, উনি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টে আমাদের কলিগ, উনি লয়ার, উনি কখনো ক্রিকেট নিয়ে কাজ করেছেন? দেখেন ইহুদিরা পৃথিবীতে এত শক্তিশালী কেন? দুইটা কারণে। তারা মিডিয়া দখল করে নিয়েছে, তারা ব্যাংক, অর্থ ব্যবস্থাটা তাদের হাতে। আজকে মুসলমানদের দুর্দশার কারণ হচ্ছে দুইটাই আমরা পিছনে, মিডিয়া আমাদের হাতে। এই মিডিয়া দিয়ে এতদিন পর্যন্ত সেভাবে নেগেটিভ করা হয়েছে যে শরিয়া আইন মানে হাত কেটে ফেলা হবে। সৌদি আরবে হাত এই শরিয়া আইন আছে, সৌদি আরবে কজন ব্যক্তি হাত নেই? এই যে অ্যাটেনশন সিক করার মধ্য দিয়ে আসলে গণমাধ্যমগুলো নিজে থেকে সরকারের দিকে ঝুঁকে পড়ছে কিনা? না, এটা তো হচ্ছে, ইতিপূর্বে হয়েছে, এখনও হচ্ছে। আপনার মিডিয়াগুলোতে আপনি দেখবেন বিভিন্ন মিডিয়া, আমি ডিউ রেসপেক্ট সবার সম্মান রেখে সবগুলো না, কিছু মিডিয়া দেখবেন আপনি তাদের যে উপস্থাপক পাবেন, উপস্থাপক সরকারি দলীয়, তারপরে গেস্ট 2 জন পাবেন সরকারি দলীয়, তারপর 1 জন পাবেন আপনি বিরোধী দলীয়। তার মানে 3 জন প্যানেল, 4 জনের প্যানেল হয়, তাহলে উপস্থাপক যিনি তিনি তাই কী থাকার কথা? তিনি তো নিরপেক্ষ থাকার কথা। গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার গড়িমসি করছে, এমন অভিযোগ বিরোধী দল করছে। সরকার এরপরেও তার মতো করেই এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে বিরোধী দল জনমত গঠনের লক্ষ্যে তারা বিভিন্ন জায়গায় সভা এবং সেমিনার করছে। এছাড়াও দেশে বিদেশে বিভিন্ন বিষয় নিয়েই আমরা দেখতে পাচ্ছি যে সংকট আছেই। সমসাময়িক বিষয় নিয়ে আজকে মিরর ক্যাফে আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত। আমরা দেখলাম যে এই সরকার আসার পরেই এখন টিভির 4 জন সাংবাদিককে শোকজ করা হয়েছে। একটি প্রতিষ্ঠান শোকজ করতে পারে, সেক্ষেত্রে তাদেরকে ঝুলিয়ে রাখার যে অভিযোগ, সেই অভিযোগ এখন করা হচ্ছে এবং আমরা দেখলাম যে তারা আন্দোলনও করেছে তাদের প্রতিষ্ঠানের সামনে। তো আপনি সেখানে সংহতি প্রকাশ করতে গিয়েছিলেন। আসলে আমাদের দেশের যে গণমাধ্যমগুলো কোন দিকে যাচ্ছে? অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। মিরর নিউজে যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতিতে আমরা যেটা দেখতে পাই যে মানে প্রত্যেকটা সেক্টরে, শুধুমাত্র সাংবাদিক সেক্টর না, প্রত্যেকটা সেক্টরে দলবাজি বা দলকে খুশি করার একটা চেষ্টা করা হয়। 17-18 বছর আমরা কিন্তু সাংবাদিকদের সে দলবাজি সাংবাদিক আমরা দেখেছি। তার মধ্যে অনেক সাহসী সাংবাদিকও ছিল, অনুসন্ধানী সাংবাদিকতা করেছে, জেল খেটেছে, কিন্তু তার মেজরিটি পার্সন আমরা যেটাকে দেখেছি তারা হচ্ছে দল কানা বা দলবাজি করেছে। দলবাজি করতে তাদের দলবাজি করার কারণেই কিন্তু শেখ হাসিনা 17-18 বছর কন্টিনিউ করতে পেরেছে, কিন্তু আলটিমেটলি শেখ হাসিনাকে রক্ষা করতে তারা পারেনি। কিন্তু এখন আমরা এই 17-18 বছরের পরবর্তীতে আমরা এখনও দেখতে পাই এই যে আমরা ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে দলবাজি যখন আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো যখন দলবাজি শুরু করেছে, মানুষ কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া থেকে চোখ ফিরিয়ে মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকে গেছে। এই যে বিপ্লব গণ অভ্যুত্থান হয়েছে, মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে করেছে, কোনো মেইন স্ট্রিম মিডিয়া দেখে কিন্তু করেনি। এরপরও কিছু মেইন স্ট্রিম মিডিয়া ভূমিকা পালন করেছে, তাদেরকে মানুষ মাথার উপর নিয়ে নেচেছে বা আনন্দ করেছে। এখনও সেম এবার সরকার যখন আসলো,
সরকার আসার সাথে সাথে এখন টিভিতে যেটি হলো, সরকারকে মানে অ্যাটেনশন সিক করার জন্য বা অ্যাটেনশন তৈরি করার জন্য, গভর্নমেন্টের অ্যাটেনশন তৈরি করার জন্য 4 জন সাংবাদিককে সিলি ম্যাটার নিয়ে, কোনো বড় ভয়ঙ্কর কোনো ম্যাটার না, ফেসবুক পোস্ট দিয়েছে, ইঙ্গিতবাচক পোস্ট দিয়েছে, এই জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সেই সাসপেন্ডের আমরা লেবার আইন তো আমরা জানি যে সাসপেন্ড করলে আপনাকে শোকজ আপনি যখন দিবেন, এরপরে একটা কমিটি হবে, তদন্ত কমিটি হবে, এরপরে যদি শাস্তি হয়, অপরাধী সাব্যস্ত হয়, তাহলে তার হয়তো ডিসমিসাল করা হয়, তবে টার্মিনেশন করা হয়, কিন্তু তাদের কিছুই করা হয়নি। 3 মাস 4 মাস ধরে তাকে ঝুলিয়ে রেখেছে। ঝুলিয়ে রাখার উদ্দেশ্য এটা না যে আপনার তাদেরকে এই মিডিয়া জগৎ থেকে আলাদা রাখা। তারা চাচ্ছে যে তাদের যে ভয়েস আছে, তারা জুলাইতে যে ভয়েস রেজ করেছে বা মিথ্যার বিরুদ্ধে তারা যে দাঁড়িয়েছে, সে মিথ্যাকে, তাদের ভয়েসটাকে কন্ট্রোল করা। যদি এমন হতো তাদের শাস্তি দিয়ে যদি আপনি তাদেরকে টার্মিনেট করে দেন অথবা ডিসমিসাল করে দেন, তাহলে অন্য জায়গায় জয়েন করবে, তাদের ভয়েসটা রেজ করতে পারবে, কিন্তু সেই ভয়েসটা রেজ করার তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি বলছিলেন যে অ্যাটেনশন সিক করতেছে, তো আমরা তো দেখলাম যে সময় টিভিতে সমসাময়িক সময়ে অনেকেই বলছেন যে সেখানে 2 গ্রুপের মানে কি আসলে সেখানে ক্ষমতা দেখাতে পারবে। একই সাথে আমরা দেখলাম যে ফারজানা এবং শাকিল, যারা 17 বছর ধরে ফ্যাসিবাদ আমলে বিভিন্ন বয়ান সৃষ্টি করে মানুষকে হত্যাযোগ্য করে তুলেছিল, এমন অভিযোগ আছে। তো তাদেরকেও কয়েকটি মামলায় জামিন দেওয়া হয়েছে। এসব আসলে কিসের বার্তা দিচ্ছে? দেখেন, প্রথম কথা হচ্ছে জামিন যে কাউকেই দিতে পারে, কোর্ট যদি মনে করে কোর্ট দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কোর্ট তো সেই রকম স্বাধীন না। আমাদের কোর্ট, আমরা চেয়েছিলাম আমাদের এই 5 আগস্টের পরে আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা হোক। আমরা চেয়েছিলাম, আপনি জানেন আমাদের এই আইনসভা, পার্লামেন্ট তো একটা আইনসভা, এটা কন্ট্রোল এতদিন এটাকে সম্পূর্ণ আমরা চেয়েছিলাম বিচার বিভাগ যেটা, সেটাকে সুপ্রিম কোর্ট এটাকে কন্ট্রোল করবে। এই জন্য আমরা সুপ্রিম কোর্ট সচিবালয় চেয়েছিলাম। আপনি জানেন আমাদের সম্পূর্ণ এই যে কোর্ট কাছারিগুলোকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের যে মন্ত্রণালয় থেকে, হ্যাঁ, আইন মন্ত্রণালয় থেকে কন্ট্রোল করা হয়। তার মানে আমরা এটাকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয়েছে, কিন্তু সেটা তো আর নেই, সেটা তো কার্যকরিতা হচ্ছে না। কিন্তু যখন আপনাদের আলাদা যখন সচিবালয় থাকতো, তাহলে এই যে প্রমোশনগুলো, জাজের প্রমোশনগুলো সব কিছু কন্ট্রোল করতে হচ্ছে সুপ্রিম কোর্ট নিজেই। কিন্তু এখন এটা সেম, সে নির্বাহী বিভাগ এটাকে কন্ট্রোল করছে। আর যখন নির্বাহী বিভাগ কন্ট্রোল করে, তখন আমরা এর আগে দেখেছি আনিসুল হক যখন আইনমন্ত্রী ছিল, তখন আনিসুল হক নিজস্ব একটা চেম্বার ছিল, বলতো যে আইনমন্ত্রীর চেম্বার থেকে এটার তদবির আসছে, মানে এই শব্দ প্রয়োগ করা হতো। তার মানে সেখানে ন্যায় বিচারটা নিশ্চিত হতো না। তা আমরা চেয়েছিলাম ন্যায় বিচারটা নিশ্চিত করার জন্য সচিবালয় যদি সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয় থাকে, তাহলে সব কিছু সচিবালয় এই সুপ্রিম কোর্ট এটাকে কন্ট্রোল করবে। প্রমোশন হয়, কেউ তখন দলবাজি করবে না, কেউ এখন দলের ঊর্ধ্বে উঠে সে জাজমেন্ট দিতে পারবে, রায় দিতে পারবে। এর আগে আমরা সেটা দেইনি। এজন্য আমরা দেখেছি বিএনপি যে 31 দফায় বিএনপি কিন্তু বলেছে যে তারা সচিবালয়কে শক্তিশালী করবে। 31 দফায় তারা বলেছে সচিবালয় তৈরি করবে। যখন অন্তর্বর্তীকালীন সরকার সচিবালয় প্রতিষ্ঠা করেছেন, তখন বিএনপি তার 7 দিন আগে যে ইস্তেহার দিয়েছে, সেই ইস্তেহারের মধ্যে তারা শক্তিশালী করবে। কিন্তু আমরা দেখেছি তারা শক্তিশালী তো দূরের কথা, তারা এটাকে অধ্যাদেশটাকে বাতিল করে দিয়েছে। এই যে অ্যাটেনশন সিক করার মধ্য দিয়ে আসলে গণমাধ্যমগুলো নিজে থেকে সরকারের দিকে ঝুঁকে পড়ছে কিনা? না, এটা তো হচ্ছে, ইতিপূর্বে হয়েছে, এখনও হচ্ছে। আপনার মিডিয়াগুলোতে আপনি দেখবেন, বিভিন্ন মিডিয়া, আমি ডিউ রেসপেক্ট, সবার সম্মান রেখে সবগুলো না, কিছু মিডিয়া দেখবেন আপনি তাদের যে উপস্থাপক পাবেন, উপস্থাপক সরকারি দলীয়, তারপরে গেস্ট 2 জন পাবেন সরকারি দলীয়, তারপর 1 জন পাবেন আপনি বিরোধী দলীয়। তার মানে 3 জন প্যানেল, 4 জনের প্যানেল হয়, তাহলে উপস্থাপক যিনি, তিনি তার কী থাকার কথা? তিনি তো নিরপেক্ষ থাকার কথা। যদিও গেস্ট আপনি এর এগেনস্টে 2 জন দাঁড় করিয়েছেন, বিরোধী দলের এগেনস্টে আপনি 2 জন দাঁড় করিয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন উপস্থাপক, যখন যিনি রেফারি থাকবেন, তিনি যদি গোল দিয়ে দেন, আমি অনেক টকশোতে আমি নিজেও বলেছি উপস্থাপককে, আপনি রেফারি হয়ে যদি আপনি গোল দিয়ে দেন, তাহলে তো খেলা তো এক পেশে হয়ে যায়। হ্যাঁ, তার মানে এই যে এটাকে অ্যাটেনশন সিক করলে আপনি এটা করলে কি হবে? এটা করলে আপনি খুব দ্রুত আপনার ভালো একটা জায়গা আপনি চলে যেতে পারেন, সেটাই তো হচ্ছে। এবং কিছু মিডিয়া আছে, আপনি অবাক হয়ে যাবেন, কিছু মিডিয়া আছে যেখানে বিরোধী দল যাওয়াই নিষেধ। আমি নাম বললাম না, কিছু মিডিয়া, আমরা তো টকশো করে আমরা জানি, হ্যাঁ, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাওয়া যেত, কিন্তু এখন সেখানে মানে ডাকে না, বিরোধী দলকে ডাকে না, ওনারা বিরোধী দলকে ডাকে না। এমন কিছু মিডিয়া আছে, বিরোধী দল স্পেশালি জামাতকে ডাকে না, জামাতের যারা মতাদর্শে আছে তাদেরকে ডাকবে না, হয়তো এনসিপি বা অন্য কাউকে ডাকা হয়, কিন্তু ডাকে না, এমন কিছু মিডিয়াও আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে দলীয় আনুগত্য নয়, পুলিশ চলবে আইন অনুযায়ী। আবার আমরা দেখলাম যে একজন উচ্চ পদস্থ পুলিশের কর্মকর্তা তিনি বলেছেন যে শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও বিচ্যুতি হয়নি। এই যে বক্তব্য, এই বক্তব্যকে আপনি কীভাবে দেখেন?
না না, এটাই তো, আমরা তো ফ্যাসিজম তৈরি হয় কেন, আমরা তো সিস্টেমের, এই জন্য তো ছাত্ররা রাষ্ট্র সংস্কার চেয়েছে, সংস্কারটা এই জন্য দরকার। কারণ আমরা সব কিছু, এই যে সবার আগে বাংলাদেশ আমরা বলেছি, কিন্তু সবার আগে বাংলাদেশ তো নেই, সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে গিয়েছে। আপনি যখন দলীয়, বিএনপির 31 দফায় কিন্তু বারবার বলা আছে যে আমরা দলীয় ঊর্ধ্বে উঠে যোগ্যতার ভিত্তিতে আমরা এই করবো, কিন্তু যোগ্যতার ভিত্তিতে সেটি হচ্ছে না। তো যে যত বেশি তেলবাজি করতে পারছে সে তত বেশি। আপনি দেখছেন ঋণ খেলাফিকে আপনি বাংলাদেশ ব্যাংকের মতো ব্যাংক, এত বড় একটা ব্যাংকের আপনি গভর্নর করে দিলেন, আপনার নির্বাচন কমিটির একজন সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় শিক্ষক ছাড়া কার শিক্ষক ছিল না, যোগ্য শিক্ষক ছিল না, ছিল। আপনি দেখেছেন শিক্ষক এই সম্পাদক, আপনি শিক্ষা সম্পাদক, ওনাকে আপনি ভিসি বানিয়ে দিলেন। তার মানে যে আপনি আপনি ভিসিবিদের মধ্যে দেখেছেন, ভিসিবিতে 3 জন স্থায়ী কমিটির সদস্য সন্তানকে আপনি এখানে অন্তর্ভুক্ত করে দিলেন। হ্যাঁ, আপনি করেন। বিএনপিতে কি খেলা ভালো পারে, ভালো বুঝে এমন ব্যক্তি নেই? অবশ্যই আছে। তাহলে আপনি যে স্থায়ী কমিটির সদস্যদেরকে ফ্যামিলি কার্ড তো আপনি এখানে দিচ্ছেন। আপনি বলেন যে ফ্যামিলি কার্ড তো সবচেয়ে বড় ফ্যামিলি কার্ড তো এখানেই। তার মানে এই যে আপনি আপনি যখন এগুলো যখন দেখে, বিভিন্ন জনরা দেখে, পুলিশরা দেখে, তারা তো উদ্বুদ্ধ হয়। এর আগে তো আমরা শুনেছি আওয়ামী লীগ আমলে বিচারপতি বলেছে যে আমি একজন শপথপ্রাপ্ত রাজনীতিবিদ, বিচারপতিরা বলেছেন। তাই পুলিশ তো এটা বলবে। পুলিশ এখন জাতীয়তাবাদে বিশ্বাসী, আরও যা পারবে সুযোগ থাকবে সবই করবে। কিন্তু এটাও যখন আপনি যোগ্যতার বিবেচনায় কাউকে আপনার প্রমোশন না দিবেন, আপনি বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মব বাংলাদেশ থেকে নাকি মব চলে গিয়েছে। আপনি কি মব কি চলে গিয়েছে? আপনি দেখেছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যে ডাকসুর একটা সদস্য সে আশ্রয় নিয়েছে থানায় মানুষ কেন যায়? জীবন বাঁচাতে বা আশ্রয় দিতে। সে থানায় গিয়ে যেভাবে মবস তৈরি করা হয়েছে, সেভাবে থানা ভাঙচুর করেছে, দৃশ্যমান কে ভাঙচুর করেছে, এরপরে মামলা করার জন্য গিয়েছে, তদন্ত করেছে, তদন্তে নাকি ওনারা কিছুই পায়নি। তো তাহলে মবটা কোথায় গেল? আপনি যখন চট্টগ্রামে দেখেছেন একটা কলেজের একটা অস্ত্র হাতে, সবগুলো মিডিয়াতে আসে, প্রথম আলোর মতো মিডিয়াতে আসে, আপনি কি তাকে গ্রেপ্তার করেছেন? আপনি যখন তাকে গ্রেপ্তার করবেন না, আপনি যখন এটা করবেন না, তখন পুলিশ সাথে উদ্বুদ্ধ হবে। দলীয় কর্মী, আপনি এর আগে দেখেছেন খালেদা জিয়া কিন্তু ছাত্রদল এবং যুবদলের প্রতি অসহ্য হয়ে 2004 সালে কিন্তু র্যাব তৈরি করেছিলেন নিজের দলের। কারণ ছাত্রদল এরা হচ্ছে ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতা গেলে এরা ভিন্ন রকম। ক্ষমতা আসার আগে বিড়াল, আর ক্ষমতা গেলে এরা হচ্ছে সিংহ, বাঘ হয়ে যায়। কিন্তু এদেরকে কন্ট্রোল করার জন্য বেগম জিয়া বাধ্য হয়ে র্যাব তৈরি করেছিলেন। কিন্তু আপনি এখন দেখেছেন এদেরকে কন্ট্রোল করতে পারবেন না আপনি। আপনার দলীয় বিবেচনার অভিযোগগুলো করছেন, কিন্তু একই সাথে তারা তো বলছে যে তারা আসলে স্ব পদে যোগ্য। শুধুমাত্র দলীয় পদ থাকার কারণে তারা যোগ্য হওয়ার পরে কেন বিবেচিত হবে না? না, দলীয় আপনি কি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসি করা হয়েছে, আপনি তার জার্নাল দেখেন, তার ব্যাকগ্রাউন্ড একটু দেখেন, বা তার অবস্থা একটু দেখেন, এর চেয়ে কি বিএনপি করে পোস্টেড না আরও ভালো কেউ নাই? আপনি দেখেন এই যে ক্রিকেটে বিসিবিতে যেটা হয়েছে, আপনি দেখেন বিসিবিতে এই যে 3টা ব্যক্তি স্থায়ী কমিটির সদস্যর সন্তানকে দেওয়া হয়েছে, একজন মন্ত্রী স্ত্রীকে দেওয়া হয়েছে, এরা কি ক্রিকেট নিয়ে কোথাও কোনো কাজ করেছে? তার মানে কি বিএনপিতে কি দলীয় লোক নেই? দলীয় লোক, আপনি দলীয় লোক কেন, যোগ্য দলীয় লোক দেন। আপনি এর আগে দেখেন আরফাত রহমান কুকু সাহেব, খালেদা জিয়ার যে কনিষ্ঠ সন্তান, ছোট সন্তান, উনি কিন্তু ক্রিকেট নিয়েছিল। ওনাকে যখন বিসিবিতে যুক্ত করা হয়েছে, কেউ কি কোনো প্রশ্ন তুলেছে ওনাকে কেন যুক্ত করা হয়েছে? আপনি যোগ্য ব্যক্তিকে দেন, কোনো প্রশ্ন উঠবে না। আপনি বিসিবির ওই 3 জন সদস্য 4 জনকে না নিয়ে, আপনি যদি খেলা রিলেটেড খেলোয়াড় যারা বিএনপিকে বা জাতীয়তাবাদী দলকে বিশ্বাসী, ভালোবাসে, আপনার দরকার নিতে জামাত থেকে নেওয়া, দরকার নিতে এনসিপি থেকে নেওয়া। আপনার বিএনপির মধ্যে যারা খেলা পছন্দ করে বা ক্রিকেট ক্যাপ্টেন ছিল, তাদের মধ্যে আপনি বিসিবি তামিম ইকবালকে নিয়েছেন। তামিম ইকবাল নিয়ে তো কেউ প্রশ্ন করেনি, তামিম ইকবাল নিয়ে তো কেউ প্রশ্ন করেনি। এই যে যোগ্যতা কথা বলছেন, এটা তো একটা আপেক্ষিক বিষয়। আপনার কাছে যিনি যোগ্য না, তিনি হয়তো তাদের কাছে যোগ্য, তো তারপরেও আসলে বিরোধী দল শুধুমাত্র সমালোচনা করার জন্যই করে, তারা এমনটি অভিযোগ করে। আপনি একটা খেলোয়াড়কে নিয়ে এসে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি বানিয়ে দেন, বা একটা ভিসিকে নিয়ে যদি খেলোয়াড় বানিয়ে দেন, তাহলে কি হবে? এই যে আপনি যে সদস্যদেরকে আপনি একজন মন্ত্রীর যে ওয়াইফ, উনি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টে আমাদের কলিগ, উনি লয়ার, উনি কখনো ক্রিকেট নিয়ে কাজ করেছেন? কিন্তু এই জায়গায় যদি আপনি ক্রিকেটের একটা সাবেক ক্যাপ্টেনকে যুক্ত করতেন, তাহলে তার চিন্তা আর ওনার চিন্তা, আমার চিন্তা এক হবে না তো। আপনি আমাকে নিয়ে যদি ওই জায়গায় বসাই দেন, আমার চিন্তা আর একজন সাবেক প্লেয়ারের চিন্তা এক হবে না তো। তো সুতরাং আপনি দলীয়, আমরা তো প্রশ্ন তুলেছি যে সংস্কারটা এই জন্য দরকার, গুরুত্বপূর্ণ তো এই জন্য। আপনি দলীয় এই চিন্তা আপনি দলীয় যোগ্য ব্যক্তিদেরকে দেন। যেখানে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার জন্য বিএনপিতে কি কোনো অর্থনীতিবিদ ছিল না, যাকে আইকনিক কোনো ফিগার ছিল না? আপনাকে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসতে হবে যে ব্যক্তি ঋণ খেলাপিতে ছিল, এমন একটা ব্যক্তিকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাতে হবে। আপনার দলীয় করেন, দলীয় সবাই করে, কিন্তু আমার কথা হচ্ছে যোগ্য ব্যক্তিকে আপনি দলীয় হিসাবে দেন। কিন্তু আপনি যখন তেলামিকে যোগ্যতা মনে করেন, আপনি যখন বলেন আপনার দলবাজিকে, এই দলবাজি কোনো অপরাধ না, দল করতেই পারে,
পছন্দ করতেই পারে। আমি মনে করি কেউ পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না, প্রত্যেকটা একটা পক্ষ থাকতে পারে, কিন্তু পক্ষটা যখন আপনার থাকবে, আপনি তো সবসময়, আপনি যদি সবার আগে বাংলাদেশ বলেছেন, তাহলে তো আপনাকে বাংলাদেশের, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটা কিন্তু সব জানালে যাবে, পুরো পৃথিবী জানবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। তো এই ব্যক্তির যখন তারা দেখবে, এই ব্যক্তির ওয়েবসাইটে ঢুকে দেখবে, এই ব্যক্তির অবস্থা এইভাবে দেখবে, সে হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি চালিয়েছে, তাহলে বাংলাদেশের মানুষ, এই পৃথিবীর মানুষ বাংলাদেশকে নিয়ে কী চিন্তা করবে যে একটা দেশের গভর্নর এই অবস্থা হতে পারে। আমরা সাম্প্রতিক সময় দেখছি যে ক্যাম্পাসগুলোতে বিশেষ করে যে ট্যাগিংয়ের কালচার, রাজনীতি, সেটি আবারও ফিরে এসেছে এবং নানাভাবে মন্তব্য করা হচ্ছে, শব্দচয়ন করা হচ্ছে। কীভাবে দেখেন? 5 আগস্টের পরে শব্দচয়ন, শব্দ ট্যাগিং এবং এবার সরকার ক্ষমতা আসার পরে শব্দ ট্যাগিংটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এর আগে শব্দের রাজনীতি করে, শব্দের ট্যাগিং দিয়ে যেই কাউকে হত্যাযোগ্য করা হতো। আপনি কাউকে মারার প্রয়োজন হলে আপনি তাকে জঙ্গি ট্যাগ দিতেন, কোন হুজুরকে মারার প্রয়োজন হলে আপনি কাউকে এই নাজেহাল করার জন্য আপনি তাকে রাজাকার ট্যাগ দিতেন, আপনি কাউকে হত্যাযোগ্য করার জন্য আপনাকে শিবির বলতেন, সে হিন্দু হলেও আপনি তাকে শিবির ট্যাগ দিলে আপনি হত্যা করা বৈধ ছিল। শব্দের রাজনীতিতে আমরা দেখেছি। এই আওয়ামী লীগের শব্দের রাজনীতির বাইরে এসে এখন নতুন করে কিছু শব্দ এখন ব্যবহার করা হয়, খুব বাজে বাজে কিছু শব্দ ব্যবহার করে, লুঙ্গির নিচে, ছায়ের নিচে, এমন কিছু শব্দ। আমি মাত্র একটা টকশো করে আসলাম, একজন বড় এমপি, তিনি বলছেন যে খালেদা জিয়া ছায়ের নিচে ছিলেন, এর লুঙ্গির নিচে ছিলেন। মানে এই শব্দগুলো তো আসলে যায় না। আপনার এই শব্দগুলো কি আমাদের এই সভ্য সমাজে বা সমাজে যায়? এই শব্দগুলো, এর নিচে থাকা, ওর নিচে থাকা, তার মানে আপনি কাউকে যদি অনুসরণ করেন তার নিচে থাকতে হবে। তাহলে আপনি যদি ধরেন আমাদের প্রধানমন্ত্রীকে যারা অনুসরণ করে, তারা কি ছাত্রদল, যুবদল, এটা কি প্রধানমন্ত্রীর লুঙ্গির নিচে থাকে? লুঙ্গির নিচে থাকতে হবে। অনুসরণ করা মানে লুঙ্গির নিচে থাকতে হবে, ছায়ের নিচে থাকতে হবে। এই শব্দগুলো বেরিয়ে আসতে হবে। এই যে আপনি হত্যাযোগ্য, আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছাত্রদল, উনি বলেছেন যে গুপ্ত শিবিরকে হত্যা করা হবে। তার মানে কি? আপনি যে কাউকে হত্যা করার জন্য প্রয়োজন হলে আপনি তাকে একটা ট্যাগিং দিয়ে দিবেন গুপ্ত। এই যে শব্দের ট্যাগিং, শব্দের রাজনীতি, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যদি এগুলো থেকে আপনি বেরিয়ে না আসেন, তাহলে আলটিমেটলি আবার ফ্যাসিজমের দিকে আমাদের দেশটা আবার চলে যাবে। যারা ট্যাগিং দিচ্ছে তাদের কি লাভ হচ্ছে? আমি তো বললাম যে হত্যাযোগ্য প্রয়োজন। আপনার যখন কাউকে হত্যাযোগ্য করার প্রয়োজন হয়, আপনি যখন আমেরিকাতে একটা কথা বলে যে আপনি যখন কোনো কুকুরকে হত্যা করবেন, তাকে একটা খারাপ নাম দিবেন আগে। আপনি যখন খারাপ নাম দিবেন, তখন আপনার তাকে হত্যা করা আপনার জন্য বৈধ হয়ে যাবে, তখন কোনো অপরাধ হবে না। মানে তাকে প্রতিষ্ঠিত করা। আপনি যখন কাউকে যখন হত্যাযোগ্য করতে চান, তখন একটা খারাপ নাম দিতে হবে আপনাকে। এই খারাপ নাম দিয়ে আপনি দেখেন, এই যে তারেক রহমান সাহেব বললো না যে আমার দলের মধ্যে 20% গুপ্ত আছে, বলে না যে উনি ক্যাম্পেইন, ওই দিন বিএনপি নেতা বলছেন যে তারেক রহমান সাহেব ক্যাম্পেইন করেছেন, জামাতের গুপ্ত লোক তাকে প্ররোচনা করেছে ক্যাম্পেইন করার জন্য। তার মানে কি? আমার তো মনে হয় ভবিষ্যতে বিএনপি তার ছায়া দেখলে ভয় পাবে যে আমার ডানে কে, বামে কে, আমি কার সাথে করছি। এই যে আপনি সবাইকে গুপ্ত আপনি দেখবেন হচ্ছে সামনে বিএনপি নিজের লোকদেরকে নিজে শায়েস্তা করার জন্য বলবে যে এই তো গুপ্ত। কেউ যদি একটু নামাজ পড়ে, একটু পজিটিভ চিন্তা করে, বলবে যে এই তো গুপ্ত, বিএনপিতে গুপ্ত। তার মানে এই শব্দ থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সংসদে দেখলাম যে একজন সাংসদ তিনি বলেছেন যে রাজাকারের বাচ্চা, এরকম একটি শব্দচয়ন আমরা বেশ কিছুদিন আগে দেখতে পেয়েছি। একই সাথে আবার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা তারা বক্তব্য দিচ্ছে, তারা একটি লক্ষ্যে আসলে দেশকে এগিয়ে নিতে চায়, একসাথে কাজ করতে চায়। এই যে একজন সাংসদ এইভাবে কথা বলছে, এটি কোনোভাবে আসলে দুই পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে কিনা? দেখেন, বিভক্তির রাজনীতি, বাংলাদেশের বিভক্তির রাজনীতি এখন শুরু হয়নি। শুধুমাত্র 71 নিয়ে বিভক্তি তৈরি করা। আপনার 1978 সালে প্রথম সংসদ নির্বাচন হয়েছিল জিয়াউর রহমান সাহেবের আমলে। জিয়াউর রহমান সাহেব তখন আয়োজন করেছিলেন। তখন দুইটা দল ছিল, একটা জিয়াউর রহমান নেতৃত্বে একটা দল ছিল, আর একটা দল আমাদের যে মুক্তিযুদ্ধের সর্বাধুনিক অধিনায়ক জেনারেল ওসমানী, ওনার নেতৃত্বে একটা দল। উনি কিন্তু ওই সময় বলেছিলেন যে এবার স্বাধীনতার পক্ষ শক্তি এবং স্বাধীনতার বিপক্ষ শক্তির ইলেকশন হবে। স্বাধীনতার পক্ষ শক্তি উনি ওনাকে দাবি করেছেন, আর বিপক্ষ শক্তি জিয়াউর রহমান সাহেবকে দাবি করেছেন। কেন? কারণ জিয়াউর রহমান সাহেবের যে দলে তখনকার আপনার রাজাকার, বড় বড় রাজা, শাহজিদুর রহমান মতো রাজাকাররা ওনার দলে অন্তর্ভুক্ত ছিলেন। এবং 1971 সালে পাকিস্তান একটা মন্ত্রী পরিষদ করেছিলেন, মন্ত্রী আব্দুল মালিক মন্ত্রী পরিষদ। সে আব্দুল মালিক মন্ত্রী পরিষদ 2 জন মন্ত্রী জিয়াউর রহমান সাহেবের দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন। তখন এই জন্য বলা হয়েছিল যে স্বাধীনতার বিপক্ষ শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি। এইটা আজকে 54 বছর পরেও, 50 বছর পরেও সেই স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি দেশটাকে আমাদের, অথচ আমাদের এই যে আজকে যে প্রধানমন্ত্রী 2011 সালে একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের পূর্বপুরুষরা অতীত বলে আমাদের ভবিষ্যৎকে চুরি করেছে, আমরা আর অতীতের দিকে ফিরে দিতে চাই না।
অথচ সেম আবার এই যে শব্দের রাজনীতি আপনাকে যত বেশি অতীতের দিকে আপনি যেতে পারবেন। আপনি দেখেছেন শেখ হাসিনার পতন হয়েছে শুধুমাত্র রাজাকারের বাচ্চা বলার কারণে। যে রাজাকারকে বাংলাদেশের মানুষ ঘৃণা করতো, ছাত্র সমাজ ঘৃণা করতো, সে রাজাকার শব্দটাকে ছাত্র সমাজ ওন করে বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কারণ এই রাজাকারটা এমন 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 একটা শব্দ তৈরি করে ফেলেছিল মানুষের কাছে, ট্যাগিং দিয়ে 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 দিয়ে। তো সেম এই সংসদে আমরা রাজাকারের বাচ্চা, এই রাজাকারের বাচ্চারা আমি এখনও জীবিত আছি, এমন শব্দ এখনও পর্যন্ত এই সংসদে চলমান। তো সুতরাং যারা দেশকে সামনে নিতে, আপনি দেখেন যারা এই রাজাকার রাজাকার বেশি টানে, আপনি শুধু তাদের ব্যাকগ্রাউন্ডে একটু তাকান, আপনি দেখবেন এদের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে আপনি পাবেন এরা হয়তো ছাত্রলীগের কেউ ছিল, যুবলীগের কেউ ছিল, বা শেখ পরিবারের কেউ ছিল। কিন্তু এর বাইরে আপনি কাউকে পাবেন না যারা শুধু এটা নিয়ে টেনে, কারণ তাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে তাকালে আপনি দেখবেন যে তারা ওই পরিবারের অথবা ওই দলের কখনো কর্মী ছিল, কখনো এমপি ছিল, কখনো বা ওই দলের সভাপতি ছিল। আর জামাত তো তাদের বিভিন্ন বক্তব্যে বলে যে আসলে জামাত আসলে দেশের যে অভ্যন্তরীণ রাজনীতি সেই রাজনীতিটি করছে এবং তারা আসলে স্বাধীনতার যে ব্যাপারগুলো আছে মেনে নিয়ে করছে এবং তারা স্বাধীনতার পক্ষের শক্তি। তো এখন আসলে কেউ যদি রাজাকার বলে তাহলে আপনাদের গায়ে লাগে কেন? তারাই অভিযোগগুলো করছে, আপনারা যদি মেনেই নেন সেক্ষেত্রে কেন গায়ে লাগছে? না, রাজাকার আপনি এই সংসদে যারা আছে আপনি কি একজনের রাজাকার পাবেন? এই সংসদে এই যাদেরকে যদি আপনি বলেন যে যাদেরকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছে তার মানে তাদের ছেলেরা তারা রাজাকার, তো শেখ হাসিনা ফাঁসি দিয়েছে তো হুমায়ুন কাদের চৌধুরীর বাবা শাকা চৌধুরী সাহেবের ফাঁসি দিয়েছে, তার মানে তার ছেলে এখন বিএনপির এমপি, তাহলে সেই কি রাজাকার হয়ে যাচ্ছে, রাজাকারের বাচ্চা হয়ে যাচ্ছে? তার মানে এখানে যারা আছে, আপনি যেমন এটিএম আজহার সাহেব যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই এটিএম আজহার অ্যাপ্লাইড ডিভিশন, যেটা নিরপেক্ষ অ্যাপ্লাইড ডিভিশন আমরা বলি, যে অ্যাপ্লাইড ডিভিশনের 106-এর কারণে এই নির্বাচন হয়েছে, এই সরকার এখন বৈধ 106-এর কারণে। সে অ্যাপ্লাইড ডিভিশন বলেছে মাস মিসক্যারেজ অফ জাস্টিস, মানে বিচারের নামে সবচেয়ে বড় অবিচার ছিল। মানে এমন সাক্ষী যে সাক্ষী নিজের বাবার এই 6 ফুট দেখতে পায় না, সেই সাক্ষী নাকি 15 কিলোমিটার দূর থেকে দেখেছে। এই সাক্ষী যে তার বাবার নাম মনে রাখতে পারে না, সে ওই সময় সবার নাম মনে রেখেছে। আপনি বিশাবালী হত্যাকাণ্ড, আপনি সুকরঞ্জন বালি বিশাবালীর যে মামলাটা, বিশাবালী হত্যা মামলা, তার স্ত্রী নিজে 1972 সালে নিজে মামলা করেছে, মামলায় এজাহারভুক্ত আসামি আছে, সে আসামিদের সাইদি সাহেবের নাম ছিল না, অথচ সেখানে এই দেলু রাজাকারকে দেলাওয়ার হোসেন সাইদি বানিয়ে ওনাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, পরবর্তীতে ওনাকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। তার মানে এই যে একটা বিচারের নামে সবচেয়ে বড় অবিচার করা হয়েছে, এটা তো অ্যাপ্লাইড ডিভিশনের মাধ্যমে স্বীকৃত। তো সুতরাং স্বীকৃত জিনিস আপনি জানেন 1971 সালে 1973 সালে দালাল আইন তৈরি করেছে, দালাল আইনে 30,000 মামলা হয়েছে, প্রায় 17,000 প্রায় 7,000 মানুষকে সাজা দেওয়া হয়েছে। সে প্রায় 30,000 মামলার মধ্যে প্রায় 70,000-এর মতো আসামি করা হয়েছে, তার মধ্যে একজনেও একটা আসামি, এই যে 70,000 যে আছে বা যে মামলাগুলো 30,000 মামলা হয়েছে, এখানে জামাতের বর্তমানে যারা আছে একজনও পাবেন না আপনি, এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের নামও নেই। তো তাহলে আপনি কিভাবে, আপনি শুধুমাত্র একটা দল হিসেবে আপনি এখন বর্তমানে যারা আছে তাদের মধ্যে আপনি দেখেন কি স্বাধীনতার আর আছে, মানে স্বাধীনতাকে অক্ষুণ্ণ বা স্বাধীনতাকে করে না, করে না, অক্ষুণ্ণ রাখে না, করে না, তাহলে আপনি রাজাকার বলে তো এগুলো আপনি নতুন করে ন্যারেটিভ তৈরি করছেন, মানে বিভক্তি করছেন। অনেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছে এবং তাদেরকে আসলে ফাঁসি কার্যকর করা হয়েছে। ধরে নিলাম যে তারা নিরপরাধ ছিল, আপনি যেমনটি বলছিলেন যে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, তারপরও 71-এর যে দায়, মানে এটি কি জামাত কোনোভাবে এড়াতে পারে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন। 71 দায় কখনো জামাত এড়াতে পারবে না, আর জামাতকে মানে জামাত আমরা এড়াই এটাও কখনো বলেনি। 71-এর জামাতের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে ওনারা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন। তো সুতরাং এটা ওনারা কখনো এটাকে এড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু কথা হচ্ছে কোনো আপনি জানেন 71 মানে এই যে ট্রাইব্যুনালটা করা হয়েছে, এটা কিন্তু যুদ্ধ অপরাধের জন্য হয়নি। আপনি জানেন জেনেভা কনভেনশনের আলোকে যুদ্ধ অপরাধী তারাই যারা বিভিন্ন সামরিক বাহিনীর সদস্য, ধরেন সে পাকিস্তান যে সেনাবাহিনীর যে সদস্যগুলো ছিল তারা যে যুদ্ধ অপরাধ করেছে, মানে যুদ্ধের জায়গায় এসে যে আন্তর্জাতিক যে জেনেভা কনভেনশন আলোকে রুলস রেগুলেশন ভঙ্গ করেছে, তারাও হচ্ছে যুদ্ধ অপরাধী। এদের কিন্তু যুদ্ধ অপরাধে কিন্তু সাজা দেওয়া হয় না, মানবতা বিরোধী অপরাধের শাস্তি। তার মানে কি, আপনি যখন মানবতা বিরোধী কোনো কার্যক্রম করেছেন সেটার জন্য আপনাকে এই ট্রাইব্যুনালটা করা হয়েছে। তার মানে আমি তো আপনাকে বলেছি যে এতগুলো মামলা হয়েছে, প্রায় 30,000 মামলা হয়েছে, সেই মামলা যে আসামিগুলো আছে সে আসামির কাউকে কোনো আসামির জামাতের যারা আছে তাদের একজনও সেই সময় আসামি ছিল না। আপনি দেখেন, আমি শুধু একটা এক্সাম্পল দিই আপনাকে। মতিউর রহমান নিজামী সাহেব যিনি শিল্পমন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী সাহেবকে একটা অপরাধে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে সুপিরিয়র লাইবিলিটি,
সুপিরিয়র লাইবিলিটি। তার মানে ওনাকে বলা হচ্ছে উনি ছাত্র সংঘের সভাপতি থেকে উনি হচ্ছে এই আপনার আমাদের যারা বুদ্ধিজীবী আছে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীকে হত্যা করেছে, উনি করেন নাই, উনি যেহেতু সুপিরিয়র লাইবিলিটি ছাত্রসংঘের লোকজন করেছে, উনি যেহেতু এটার প্রধান ছিল, তাহলে এই জন্য উনি সুপিরিয়র লাইবিলিটি হিসেবে ওনাকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছে। অথচ সকল কাগজপত্র দ্বারা প্রমাণিত এই আপনার ডিফেন্স টিম সব দিয়েছে যে উনি অগস্ট পর্যন্ত এই ছাত্রসংঘের সভাপতি ছিল। তার মানে যে ডিসেম্বরে যে ঘটনাটা ঘটেছে, ওই ঘটনা উনি কি ছিলেন না, উনি সভাপতি ছিলেন না। তাহলে আপনি যে সুপ্রিয়র লাইবিলিটি, ধরেন শেখ হাসিনার আপনি একটা শাস্তি দিচ্ছেন যে শেখ হাসিনা হচ্ছে আপনার আওয়ামী লীগের সভানেত্রী ছিল, ঘটনা এই কী বলে 5 আগস্টে একটা ঘটনা আওয়ামী লীগের সভানেত্রী ছিল, এই জন্য ওনাকে শাস্তি দিচ্ছেন। শেখ হাসিনা কিন্তু সুপ্রিয়র লাইবিলিটি হিসেবে শাস্তি দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের সদস্যরা যা অপরাধ করেছে সুপ্রিয়র প্রধান হিসেবে আপনি শাস্তিযোগ্য। উনি যদি 5 আগস্ট সভানেত্রীই ছিল না, তাহলে আপনি ওনাকে শাস্তি দিতে পারবেন? মানে এভাবে করে আপনি ধরেন হচ্ছে অপরাধ, আপনি যখন মানবতা, আপনি তো যুদ্ধ অপরাধের বিচার করছেন না, আপনি তো মানবতা বিরোধী অপরাধের বিচার করছেন। তার মানে মানুষ হিসেবে আপনি যে অপরাধগুলো করেছেন, যে ক্রাইমগুলো দর্শন করেছেন, যে ক্রাইমগুলো করেছেন, সেই ক্রাইম তো আপনাকে স্পেসিফিক এলিগেশন লাগবে। সেই স্পেসিফিক এলিগেশন কারোর বিরুদ্ধে আপনি কোনো স্পেসিফিক এলিগেশন আপনার নেই, কোনো স্পেসিফিক এলিগেশন, তাহলে আপনি মানবতা বিরোধী অপরাধের প্রথম কথা হচ্ছে জামাত এই হিসাবে কি বলে স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে, এটা তো এটা করার সুযোগ নেই। কিন্তু মানবতা বিরোধী অপরাধ কি করেছে তারা মানবতা, তখন তো শুধু জামাত না, এখানে অনেকগুলো দল যারা ইসলামপন্থী, তারা মনে করেছিল যে যদি আমরা এই থেকে ছোট সাপ থেকে বড় সাপের পেটে চলে যাব, মানে ভারতের পেটে চলে যাব, এই চিন্তায় অনেক আমি মনে করি সিদ্ধান্ত ভুল ছিল। তারপরেও কিন্তু চিন্তা করেছিল ছোট সাপের পেটে থেকে আমরা বড় সাপের পেটের মধ্যে ঢুকে যাব। আসলে তো আমরা বড় সাপের পেটের মধ্যে ঢুকে, বঙ্গবীর কাদের সিদ্দিকী ব্যক্তিত্ব বলেছেন জামাত যেটা 54 বছর আগে বুঝেছে সেটা আমরা এখন বুঝতে পারছি। তার মানে এই যে অপরাধে যদি আপনি স্পেসিফিক যদি কোনো অপরাধ করে, সে অপরাধের আপনি বিচার করেছেন, সেই অপরাধ তো আপনি দলিল প্রমাণ এভিডেন্স যারা প্রমাণিত হয় নাই। মাঝে মধ্যেই যারা দাবি করে যে জামাত তার দায় স্বীকার করে নিয়ে ক্ষমা কেন চায় না, আমার প্রশ্ন হচ্ছে যে জামাত যদি ক্ষমা চায় সেক্ষেত্রে এই দায় মুক্তি কি আসলে সম্ভব কিনা? জামাত ক্ষমা চায় না, জামাত নিজেই বলেছেন আমরা বহুবার ক্ষমা চেয়েছি। এখন কথা হচ্ছে আপনি ক্ষমাটা নিতে পারছেন কিনা, আপনি ওনাদের ক্ষমাটা আপনি নিচ্ছেন কিনা। আপনি যদি বলেন যে তুমি যতই ক্ষমা চাও আমি তোমার ক্ষমাটা নিব না, মানে ব্যাপারটা হয়েছে এমন। আপনার গোলাম আজম সাহেব নিজেও নাকি ক্ষমা চেয়েছেন, দৃশ্যমান আমরা ভিডিওতে দেখি। উনি আপনার পল্টনে যখন ওনার নাগরিকতা ফিরে পেয়েছেন উনি ক্ষমা চেয়েছেন, এই হিসেবে ক্ষমা চেয়েছেন। তারপরে বর্তমানে আমির কয়েকবার বলেছেন, শুধুমাত্র 71 না, অপরাধ যতগুলো অপরাধ হয়েছে প্রত্যেকটা অপরাধের আমরা ক্ষমা চাই। তো সুতরাং আপনি যখন বলবেন যে আমি তোমার ক্ষমাটা নিব না, আপনি আমার ক্ষমাটা নিবেন না একটা জিনিস। আরেকটা হচ্ছে আমি এখন যদি জামাত যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চায়, বলবে যে হচ্ছে আপনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ঠিক আছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে ক্ষমাটা ছিল না, তাদের চেহারার মধ্যে একটা ভিন্ন ভিন্ন একটা ভাব চাই। এখন কথা হচ্ছে আপনি যাকে দেখতে পারবেন না তার সব কিছু আপনার নেগেটিভ মনে হবে। জামাত মানবতা বিরোধী অপরাধ করে নাই, যে আপনি সুন্দর করে বললেন। এই যে নলেজগুলো বা শিক্ষাগুলো বা জ্ঞানগুলো জামাত কি সামনে আনতে ব্যর্থ হয়েছে কিনা, মানে এটা তো অনেকেই জানে না, বা আমি আজকে আপনার কাছে প্রথম শুনলাম। তো এই বিষয়গুলো আসলে জামাত সামনে আনবে কিনা, এবং জামাত এটা ব্যর্থতা কিনা যে আসলে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে তারা আসলে ঠিকঠাকভাবে ডিল করতে পারছে না। আমি মনে করি জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে, জামাত কিন্তু আসলে এগুলো মানে জামাত মনে করছে আর কি, আমার যেটা হয়তো ধারণা, জামাত মনে করছে যে আসলে মানে অতীতের মধ্যে মানুষ আর নেই। মানুষ যদি অতীতের মধ্যে থাকতো তাহলে আপনি দেখেছেন এভাবে ছাত্র সংসদ, আপনি জানেন ছাত্র সংসদ, এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় কারা পড়ে, একটা ধরেন আপনি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা, নর্থ সাউথে কারা পড়ে, শুধু এলিট শ্রেণীরা পড়ে। আপনি এই কী বলে আপনার কলেজগুলোতে কারা পড়ে, হয়তো একটু এই বৃত্তরা পড়ে, কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় সব ক্যাটাগরির মানুষ স্টুডেন্টরা পড়ে, একটা নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব ক্যাটাগরি এরা পড়ে। তো সুতরাং সে তরুণরা শিবিরকে যেভাবে ওন করে নিয়েছে, হ্যাঁ, তাদেরকে যেভাবে ভূমিধস বিজয় তাদেরকে দিয়েছে, কেন? তাদের কার্যক্রমের কারণে। কারণ এরা তো বিবেকবান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বিবেকবান। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন তাদেরকে ভালোবাসা দেখিয়েছে, তার মানে এই যে মেধাবীরা যদি এটা করতে পারে, তার মানে সব ধরনের ক্যাটাগরির মানুষ কিন্তু জামাতকে ওন করে নিয়েছে। জামাতের এবার যে বিজয়, আপনি যেখানে 40%-এর মতো 30 থেকে 40%-এর মতো ভোট পেয়েছে, তার মানে কি
মানুষ অতীতের দিকে এখন আর মানে অতীতকে মানে এটাকে এমনভাবে তিতা করা হয়েছে আমাদেরকে, অতীতকে টেনে টেনে আমাদের ভবিষ্যৎকে যেভাবে চুরি করা হয়েছে, এখন মানুষ আর ওদিকে যেতে চায় না। মানুষ মনে করে আমি একটু বর্তমান, আমি একটু ভালো থাকি, আমার জন্য ভালো কাজ কারা করছে, কাদের মধ্যে দুর্নীতিপরায়ণ মানুষ নেই কারোর মধ্যে। কারণ বারবার বলা হচ্ছে এরা ৭১ দর্শন করেছে, এরা ৭১ হচ্ছে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, কিন্তু একটা গ্রামের মানুষ যখন দেখে যে লুণ্ঠনের কোনো যারা জামাত করে তাদের মধ্যে দেখা যায় যে সবচেয়ে ভালো ছেলেটা, আমরা অনেক সময় বিএনপির লোকজন দেখেছি যে বিয়ে দেওয়ার সময় ছাত্র শিবির দেখে বিয়ে দিতে চায়। এর আগে আওয়ামী লীগের আমলের সময় দেখেছি তারা বলতে চায় যে শিবিরের ছেলেরা ভালো, তাদের কাছে মেয়ে বিয়ে দিতে চায়। তার মানে কি শিবির এবং আপনার জামাতের মানুষজন, আপনি বারবার তাদেরকে ক্যাম্পেইন করা হয়েছে। আপনি জানেন এই আল্লাহ রাসূলের সময় আল্লাহ রাসূলকে কিন্তু খুব বাজেভাবে ক্যাম্পেইন করা হতো। আল্লাহ রাসূলের তখন একটা ওকাজের মেলা হইতো, সেই মেলার প্রত্যেকটা পয়েন্টে তারা একটা বুথ বসাইতো, শুধু যে মানে নাউজুবিল্লাহ বলতে মোহাম্মদ পাগল একটা আছে তার কাছে তোমরা যেও না। তো সবাই একটু ভাবতো যে যেহেতু যে পাগল লোকটাকে একটু দেখে আসি, তো সবাই গিয়ে ওনার কাছে যেহেতু দেখলো যে ওনার বিরুদ্ধে যা বলা হয়েছে বাস্তবে থেকে সম্পূর্ণ ভিন্ন, তখন মানুষ ওনাকে ওন করে নিয়েছে। তো জামাত শিবিরের মধ্যে যত বাজে বাজে কথাগুলো বলা হয়, যখন বাস্তবে যখন একটা মানুষ যখন দেখে জামাত শিবিরে তার আচরণ, তার চলাফেরা, সে একটা আপনি ক্যাম্পাসগুলো দেখেন সিগারেট খায় না, মদ খায় না। আপনি শিবিরের কোনো ছেলেকে সিগারেট পাবেন না, মদ খায় না। আপনি দেখেন রাকসুর বিফি যে 4 আউট অফ 4 পেয়েছে, আপনি চাকসুর জিএস সে 4 আউট অফ 4 পেয়েছে। তার মানে যখন দেখতে পাচ্ছে যে এরা রেজাল্ট ভালো, আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো বলেছে যে মহিউদ্দিনের কথা বলেছে যে এজিএস ছিল মহিউদ্দিন সবচেয়ে ভালো ছেলেটা, তার ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো ছেলেটা। এই আপনি যখন তাকে নেগেটিভ প্রচারগুলো করছেন, কিন্তু বাস্তবতা যখন তারা দেখে যে সবচেয়ে ভালো ছেলেটা এটা, সবচেয়ে ভালো কাজগুলো এটা করে, সবচেয়ে ভালো পেশায় যোগ্যতায় সব দিক থেকে যখন এরা, তখন মানুষ একটু ভিন্ন, আপনি এক ধরনের প্রচার করেন আবার মানুষ ভিন্নভাবে জিনিসটা নেয়। এটি তো আপনারা বলছেন, কিন্তু এমন অভিযোগও তো আছে যে শিবির ছাত্রলীগে ছিল এবং থেকে সে সময় ক্যাম্পাসগুলোতে নানা টর্চারের জায়গাতে তারা আসলে ভূমিকা রেখেছিল, এমন অভিযোগও তো পড়ে বিশেষ করে ছাত্রদল এবং ছাত্র শিবির এবং জামাত আসলে সমালোচনার ঊর্ধ্বে কিনা। এটা কেউ সমালোচনার ঊর্ধ্বে না। আপনি যে শুধু 17-18 বছর একটা দলের যখন ক্ষমতায় থাকে, তখন এই যারা বিশ্ববিদ্যালয়গুলো বেসিক্যালি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, এখানে কিন্তু নিম্ন মধ্যবিত্ত অনেক পরিবারের লোকজন থাকে যারা ছাত্রদলকে পছন্দ করে, ছাত্র শিবিরকে পছন্দ করে। তারা কিন্তু তাদের মেসে থাকার ক্ষমতা তাদের থাকতো না, তারা বাধ্য হলে থাকতো, তার হলগুলো নিয়ন্ত্রণ করতো ছাত্রলীগ। তো বাধ্য হয়ে যারা থাকতো তারা বাধ্য হয়ে তারা হচ্ছে এই ছাত্রলীগের সাথে মিছিল মিটিংয়ে যেতে হয়েছে। ছাত্রদলের আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে 30 জনকে তারা বহিষ্কার করেছে, শুধুমাত্র ছাত্র লীগে তাদের মিছিলে তাদের ছবি পেয়েছে। কিন্তু তাদের যে বর্তমান কমিটিতে পেয়েছে, কিন্তু তাদের ছাত্রদলের যে বর্তমান কমিটিগুলো আছে বা বিশ্ববিদ্যালয়ের যে কমিটিগুলো আছে, এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6-7 সেশনের। তখন মোবাইলে তো অ্যাভেলেবেল ছিল না। আপনি যদি মোবাইল অ্যাভেলেবেল থাকতো, এরা যখন ফার্স্ট ইয়ারে ছিল হলে থাকতো, এদের আর প্রত্যেককে আপনি ছাত্রলীগের মিছিলে আপনি ছবি পেতেন। এক সাদিক কায়েমের একটা ছবি পেয়েছে, সাদিক কায়েমের 16-17 সেশনে, এই জন্য আপনি একটা ছবি পেয়েছে মিছিল, এতে একটা মিছিল একটা ছবি পেয়েছে। এভাবে আপনি 33 জন তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পেয়েছে। আপনি এমনও ফরিদপুর মেডিকেলের পুরো কমিটি ছাত্রলীগের ছিল। তো সুতরাং আপনি তাদেরও পেতেন যদি মোবাইল। আমি একদিন ছাত্রদলের এক নেতার সাথে যুগ্ম সাধারণ সম্পাদক মনে হয় জিটিভিতে একটা টকশো করছিলাম, সেখানে উনি বলেছেন যে সে 3 বছর হলে ছিল, এরপর মায়ের খেয়ে বের হয়েছে। তো আমি প্রশ্ন করলাম 3 বছর যখন আপনি হলে ছিলেন, আপনি তো ছাত্রদল হলে ছিলেন না, আপনি তো ধরা খাওয়ার পরে বের হয়েছেন। ধরা খাওয়ার আগে তো আপনি ছাত্রলীগের এইতে ছিলেন, আপনি পরে ধরা খাওয়ার পর বের হয়েছেন। তার মানে কি, তখন যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান পাবলিক বিশ্ববিদ্যালয়, এরা কিন্তু বাধ্য হয়ে এই হলে থাকতে হয়, কারণ তাদের সেই সামর্থ্য নাই যে ম্যাচে থাকবে টাকা দিয়ে। এই হলে যখন থেকেছে, যারাই হলে থেকেছে, প্রত্যেকেই ন্যূনতম মিছিল কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল কি হয়, এই মধুর ক্যান্টিনে যাওয়া, আবার মধুর ক্যান্টিন থেকে আসা, এইটাই। আচ্ছা, এখানে ছাত্রদল যেমনটি অভিযোগ করে যে ছাত্রদলের কমিটি আছে, তাই অনেক সময় তাদের নামগুলো সামনে চলে আসে, কিন্তু ছাত্র শিবিরের যে নামগুলো কমিটিতে, এগুলো আসলে প্রকাশ্যেই থাকে না, যার কারণে আসলে কে ছাত্রলীগ করেছে বা কে করে না এটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। ছাত্রদলের কমিটি কয়টা হয় আর ছাত্র শিবিরের কয়টা কমিটি হয়? ছাত্রদলের আপনি দেখেছেন, আমরা রাকিব সাহেবকে দেখেছি কখন থেকে সভাপতি, এর মধ্যে 5 জন ছাত্র শিবিরের সভাপতি পরিবর্তন হয়েছে। তো ছাত্রদলে যদি ছাত্রদলকে বলা হয় যে তারা তো সহজে কমিটি দিতে পারবে, কারণ কমিটি হয় যে 7-8 বছর 10 বছর পর পরে।
10-12 বছর পর পর তাদের একটা কমিটি হয়, কোনো ব্যাপার না। আর শিবির তো 6 মাস অন্তর কমিটি চেঞ্জ হচ্ছে, 1 বছর অন্তর কমিটি চেঞ্জ হচ্ছে। আপনি কত কমিটি আপনি করবেন? আচ্ছা, আমরা দেখলাম যে সীমান্তে গত 2 দিন আগেই হত্যাকাণ্ড হয়েছে। তো আমরা তো দেখেছি বিগত সময়গুলোতে যে প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া মানে খুবই উচ্চকণ্ঠে আসলে প্রতিবাদ করেছে। তো এখন আবার এই দেখলাম আমরা যে সীমান্ত হত্যাকাণ্ড হলো, প্রধানমন্ত্রী তার যে ভূমিকা, এটিকে আপনি কীভাবে দেখেন? দেখেন, আমি আজকে একটা মিডিয়াতে একটা দেখছিলাম, এটা মেবি আপনাকে আমি যদি একটু বলি, এটা হচ্ছে আপনার 24 মার্চ 2024-এ বিএনপি বলেছিল যে সীমান্ত হত্যা নিয়ে টু শব্দ করে না ডামি সরকার। এটা ইনকিলাবের একটা পত্রিকা, মানে 2024 মার্চে ওনারা বলেছেন যে সীমান্ত হত্যা নিয়ে টু শব্দ করে না ডামি সরকার, মানে আওয়ামী লীগকে বুঝিয়েছে। কিন্তু আজকে দেখেন আপনি, এবার এই যে সরকার ক্ষমতা আসার পরে প্রায় 22টা ঘটনা ঘটেছে, তার মধ্যে 5 জনকে হত্যা করা হয়েছে, তার মধ্যে প্রায় 14 জন আহত হয়েছে, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কোনো শব্দ পেয়েছি? এই যে আগে যে আপনি আওয়ামী লীগকে বলেছেন টু শব্দ করে না, মানে যে ক্ষমতা আসে সে তার উল্টে যায়। আপনি প্রতিবাদ দেখেছি আমরা, ভারতীয় হাই কমিশনারকে ডেকে এনে প্রতিবাদ করেছে যে তুমি যে এই যে গতকালও আমরা দেখলাম যে রিসিভ করেছে, হ্যাঁ, কিন্তু আপনি অন্তর্বর্তীকালীন সরকার আমলে কিন্তু আপনি গুটি কয়েকটা ঘটনা ছাড়া 2 পক্ষ থেকে ঘটনা হয়েছে, ওই পক্ষ থেকে করেছে, এই পক্ষ থেকে করেছে। কিন্তু আমরা এখন পররাষ্ট্রনীতি কী দেখি? আমরা পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা শুধু ডিফেন্স খেলবো, আমাদেরকে মারবা, আমরা শুধু লাশ নিয়ে আসবো। কেন? জাতীয়তাবাদ মানে কি? সবার আগে বাংলাদেশ, সবার আগে। কিন্তু সেটা কি হচ্ছে? আপনি যখন এই কম্প্রোমাইজ করে নিচ্ছেন, আপনি তো আজীবন সাম্রাজ্যবাদের বিপক্ষে দাঁড়িয়েছেন। বেগম জিয়া সাম্রাজ্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে একবার ভারতীয় রাষ্ট্রপতি আসছিল, তার সাথে দেখাও করেন নাই উনি। আপনার মনে আছে 2013-14 সালে বেগম জিয়া জামাত হরতাল ডেকেছে, হরতালকে সাপোর্ট করে ভারতের আসছিল, রাষ্ট্রপতি আসছিল, তার সাথে দেখা করেনি। মানে সাম্রাজ্যবাদী এত আগ্রাসী। আজকে বেগম জিয়া এত জনপ্রিয় কেন? 2টি কারণে বেগম জিয়া জনপ্রিয়, সাম্রাজ্যবাদী অ্যাগনেস্টে ছিল। দেখেন বাংলাদেশের যে ব্যক্তিগুলো সাম্রাজ্যবাদী অ্যাগনেস্টে ছিল, সেই ব্যক্তিগুলো কিন্তু জনপ্রিয় ছিল। হাদি এত জনপ্রিয় কেন হয়েছে? সাম্রাজ্যবাদের অ্যাগনেস্টে সে দাঁড়িয়েছিল। আপনার দেলোয়ার হোসেন সাইদি সাহেব এত জনপ্রিয় কেন ছিল? সাম্রাজ্যবাদের অ্যাগনেস্টে দাঁড়িয়েছিল। বেগম জিয়া জনপ্রিয় কেন ছিল? সাম্রাজ্যবাদের অ্যাগনেস্টে দাঁড়িয়েছিল। এই 3 জনকেই কিন্তু কৌশলে হত্যা করা হয়েছে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল, এখন অনেকেই বলার চেষ্টা করছেন যে আসলে এটি গণহত্যা ছিল না, এবং টসতে আপনার সাথেও একটা জায়গায় ভালোই বিতর্ক হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো আসলে আপনি তো ওখানে ছিলেন, সেখানে বলেও ছিলেন যে আপনি সেখানে দেখেছেন, কি ঘটেছিল সেদিন? দেখেন, প্রথম কথা হচ্ছে শাপলা চত্বরে আসলে আলেমদেরকে মানুষ বলে যে মুসলমানদের কোনো মানবাধিকার থাকতে নেই, মানে ইসলামিস্টদের কোনো মানবাধিকার নেই। ইসলামিস্টরা যদি হত্যা হয়, এটাকে হত্যা ধরা হয় না। আপনি দেখেন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ মারা গেলে কোনো কিছু হয় না। আপনি যখন ইহুদি যদি মারা যায় তখন একটা বিশাল নিউজ হয়। তো সুতরাং মুসলমানদের কোনো আসলে নেই, এই ইসলামিস্টদের কোনো আসলে মানবাধিকার থাকতে নেই। ইসলামিস্টরা 10 জন 20 জন 50 জন 60 জন মারা গেল, এটা কোনো ইস্যু না। আপনি দেখেছেন তখনকার অধিকারের কি বলে আদিলুর রহমান সাহেব, তিনি নিজে বলেছেন 68 জন মারা গিয়েছে। এই যে নিউজ দেওয়ার কারণে ওনাকে জেলে নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা এই সরকার আইসিটি কি বলে ট্রাইব্যুনাল এটাকে করেছে, বের করে 57 জনের মতো তালিকা বের করেছে। তার মানে তালিকাগুলো মিথ্যা। তার মানে হুজুরা মূল্যে তো এটা তাদের কোনো মানবাধিকার থাকতে নেই। এগুলো বলে আসলে এই ন্যারেটিভ তৈরি করা, এটা আমরা আগেও দেখেছি, এখন আবার নতুন করে সেই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আমি উইথ ডিউ রেসপেক্ট সরকারের প্রতি আমি উদাত্ত আহ্বান থাকবে। জাতীয়তাবাদী দল জনপ্রিয় হয়েছে 2টি কারণে। একটা হচ্ছে সাম্রাজ্যবাদের অ্যাগনিস্টে দাঁড়িয়েছিল, দ্বিতীয় হচ্ছে ইসলাম প্রিয়তা। এই 2টার কারণে জাতীয়তাবাদী দল বাংলাদেশে এত জনপ্রিয়। যদি এই 2টা থেকে যদি জাতীয়তাবাদী দল যদি একটু ফেরত আসে, আপনি দেখবেন ওনাদের ভূমিদশ মানে এই পরাজয় হবে আমি মনে করি। সুতরাং এটাকে ওন করতে হবে। এখন যারা ন্যারেটিভ তৈরি করছে তারা বলছে যে শাপলা চত্বরে কিছুই হয়নি, শাপলা চত্বরে কিছু হয়তো, অথচ কতগুলো মিডিয়া 2টা চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ভিডিও করছে, লাইভ করছে। এই জন্য এবার লাইভ বন্ধ করে, বিদ্যুৎ অফ করে, লক্ষ লক্ষ গুলি করে হত্যা, মানুষ মারা গিয়েছে। সেই মানুষগুলো এখনও পর্যন্ত এই অবস্থা আসার পরেও এখন যারা বলছে না শাপলা চত্বরে কিছু হয় নাই, দেখবেন এই বুদ্ধিজীবীরা কিছুদিন যাওয়ার পরে বলবে যে হচ্ছে আগস্টে জুলাই বিপ্লবে কোনো হত্যাই হয়নি। সেম ন্যারেটিভ তৈরি করবে। দেখবেন আপনি সুযোগ করে দিচ্ছেন, তো দেখবেন এই সেম ন্যারেটিভ আসবে যে জুলাইতে কোনো হত্যাই হয়নি। শেখ হাসিনা তো এখনও বলে যে জুলাইতে হত্যা হয়নি, হ্যাঁ হয়নি। দেখবেন সেম ন্যারেটিভ তৈরি করবে এই বুদ্ধিজীবীরাই, বলে যে জুলাইতে কোনো হত্যাই হয়নি। আমরা দেখলাম যে প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনের শেষের দিন আপনি একটি পোস্ট দিয়েছেন যে প্রাণবন্ত একটি সংসদ ছিল।
সবার বক্তব্যকে আপনি প্রশংসা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রাণবন্ত সংসদে আসলে মানুষের কী লাভ? যে সংস্কার দরকার ছিল এটি কি আদতে রাষ্ট্র পেয়েছে? প্রথম কথা হচ্ছে আমাদের ছাত্ররা তো জীবন দিয়েছে রাষ্ট্র সংস্কার করার জন্য। আমাদের ফেসিজম কেন তৈরি হয়? ফেসিজম তৈরি হয় যে রাষ্ট্রের সিস্টেমের কারণে। আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর অধিক ক্ষমতা। এই যে চেক অ্যান্ড ব্যালেন্স নেই ক্ষমতার যে ভারসাম্য নাই, এই জন্য কিন্তু ফেসিজম তৈরি হয়। আমরা দেখেছি, আপনি ইতিপূর্বে যতবার দেখেছেন 2/3 মেজরিটি যারা পেয়েছে তারাই দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে। আপনি দেখেছেন যারা ক্ষমতা আসার আগে, দেখেন ক্ষমতা আসার আগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন করেছে কে? আওয়ামী লীগ। সে ক্ষমতা 2/3 মেজরিটি পেয়ে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিয়েছিল। সংবিধান নিয়ে সবচেয়ে বাজে কথা বলছে বিএনপি সবচেয়ে বেশি। বেগম জিয়া বলেছেন ছুঁড়ে ফেলে দিবেন, যে সংবিধান হচ্ছে আওয়ামী লীগের ইস্তেহার। সেই সংবিধান এখন ক্ষমতা আসার পর বিএনপি শুধু সংবিধান ছাড়া আর কিছু নেই, শুধু সংবিধান। এই যে ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতা যাওয়ার পর একরকম। এই যে আপনি যে জুলাই সংস্কারগুলোতে আপনি বিএনপি বারবার বলছে, প্রধানমন্ত্রী বলছে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। কোথায় পালন করবেন? জুলাই যে ওয়ার্ডার, সে ওয়ার্ডারে বলছে 2টা শপথ দিতে হবে। আপনি নিলেন শপথ একটা, আপনি অক্ষরে অক্ষরে কীভাবে পালন করবেন? আপনি জুলাই সনদে আপনার আপনি বলছেন নোট অফ ডিসেন্ট যারা সব পালন করবেন, দ্বিতীয় ধাপে বলে। তো নোট অফ ডিসেন্ট, এই যে সুপ্রিম কোর্টের সচিবালয়, এখানে কি আপনার নোট অফ ডিসেন্ট ছিল না? তাহলে আপনি সচিবালয়টা কেন বাদ দিয়ে দিলেন? মানে তাহলে এই যে মোট কথা হচ্ছে, যদি সংস্কার হয় আসলে পরিবর্তন তো বাংলাদেশে থাকবে না। আচ্ছা, এই জন্যই ওনারা চায় না সংস্কার হয়, কারণ সংস্কারে আছে যিনি দলীয় প্রধান হবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু ওনারা তো চায় একই পরিবার থেকে প্রধান যিনি হবেন তিনি দলীয় প্রধান হবেন, দলও ছাড়বেন না, ক্যাবিনেটও ছাড়বেন না। তাহলে এই যে সংস্কার, আমি কিন্তু যেদিন ইলেকশনের আগের দিন টকশোতে, যমুনা টিভি টকশোতে আমি বলেছিলাম, আমি বললাম সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সরকার ক্ষমতায় গিয়ে সরকার কে প্রধানমন্ত্রী হবে, কে দলীয় প্রধান হবে, এটা নিয়ে সবচেয়ে বড় ক্রাইসিসে পড়বে। হ্যাঁ, তখন বিএনপি একজন নেতা বলেছিলেন, বর্তমানে উনি মন্ত্রী, উনি বলেছেন তখন দেখা যাবে। তখন তার মানে ওনাদের অন্তরে ছিল যে আমরা ক্ষমতা আসার পর এরপর পল্টি নিব। এটা তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে নির্বাচন হবে না, এই জন্য আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। তার মানে যে প্রতারণার দলিল বলে না, জুলাই সনদ একটা প্রতারণার দলিল। এই যে প্রতারণার মানে কনফেশনাল স্টেটমেন্ট স্বীকার করা, এটা যে একটা এক্সাম্পল বিএনপি ক্রিয়েট করেছে, এটাই একটা মানে জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য আসলে। তাহলে এই সংসদ কি শুধুমাত্র মানে এনজয় করার জন্য সংস্কার তো হচ্ছে না? এবং আপনারা যে আন্দোলনগুলো করলেন এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সভা এবং সেমিনার করছেন, এতে আসলে সাধারণ মানুষের কতটুকু কানেক্ট করতে পারছেন? প্রথম কথা হচ্ছে, আপনি আসলে সাধারণ মানুষ তো পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে না। সাধারণ মানুষ 17-18 বছর পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করতে, তাহলে পলিটিশিয়ানদের ব্যানারে রাস্তা নেমে আসতো। এর দায় কাকে দিবেন সবচেয়ে বেশি? সব পলিটিশিয়ানদেরকে। সাধারণ মানুষের পলিটিশিয়ান বিশ্বাস করলে এই যে 17-18 বছর ফেসিজম থাকতো না। যখন সাধারণ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা নেমেছে, এখন তো আমরা বলি যে লাস্ট বলে ছক্কা মেরেছে তারা, মানে তাহলে সাধারণ ছাত্ররা নামার কারণেই কিন্তু সকলেই রাস্তায় নেমেছে। সাধারণ মানুষ তাদেরকে বিশ্বাস করেছে, পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে না মানুষ। কারণ পলিটিশিয়ানরা ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতা যাওয়ার পরে ভিন্ন রকম আচরণ করে। পলিটিশিয়ানদের উপরেই থাকে একরকম, ভিতরে থাকে সম্পূর্ণ ভিন্ন রকম। তো সুতরাং এটার সবচেয়ে বড় এক্সাম্পল তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলে দিলেন যে আমাদের অন্তরে ছিল একটা, মুখে বললাম আরেকটা। আপনারা তো যাচ্ছেন, আপনাদেরকে তাহলে কেন বিশ্বাস করছে না? বিশ্বাস করছে না বলতে আপনি কি বোঝাচ্ছেন? ধরেন আপনি কি করতে পারবেন? আপনি এখন একটা দেশ, বিশাল একটা এর পরে উত্থান পতনের পরে একটা দেশ একটা অবস্থায় আসছে। বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের কাজ তো হচ্ছে ক্রিটিসিজম করা। আপনি জানেন পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, বড় বড় সভ্য রাষ্ট্র যাদেরকে বলি, তারা তাদের সরকারকে ক্রিটিসিজম করার জন্য ক্রিটিসিজম একটা প্যানেল তৈরি করে। আপনি ভারতে দেখেন, ভারতে মোদি তার নিজস্ব ক্রিটিসিজম প্যানেল তৈরি করেছে, মানে শুধু সরকারের বিভিন্ন নীতিগুলোকে নিয়ে সমালোচনা করবে। আর আমরা সমালোচনাকে নিতেই পারি না। সমালোচনা যদি না করেন, আপনি সমালোচনা যদি না করেন, তাহলে সরকার গত সরকার 17-18 ফেসিজম কেন হয়েছে? কারণ বিরোধী দল সমালোচনা করে নাই, বিরোধী দল তাদের হ্যাঁ বলেছে। তো সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত সমালোচনা করবেন না, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার আলটিমেটলি এটা এই কি বলে আপনার দেশের একটা ভালো জায়গায় দেশটা কখনো যাবে না। এখন কথা হচ্ছে, আপনি সংবিধান আপনাকে সাংবিধানিক রাইট দিয়েছে, সেটা হচ্ছে আপনার সমাবেশ করে মানুষকে এঙ্গেজ করা। আর মানুষে এঙ্গেজ করা, মানুষকে জানানো যে এই যে সরকার যে আপনাদের সাথে একটা কমিটমেন্ট ভঙ্গ করেছে, এটা আপনি মানুষকে জানাতে। এই চাপে পড়েও সরকার অনেক সিদ্ধান্ত থেকে কিন্তু ব্যাক এসেছে। অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি যদি এই যে দলীয়করণ নিয়ে যদি আপনার কথা না তুলতেন, তাহলে প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ করে ফেলতো। আমরা জানি যে আপনার আইনজীবী পরিচয়ের বাহিরেও আপনি একজন মোটিভেশনাল স্পিকার, সেই হিসেবে আপনার ব্যাপক পরিচিতি আছে। অনেকে তো বলেন যে এই স্পিচ আসলে কী হবে, এগুলো শুধুমাত্র শোনা এবং সারা রাত শুনে আবার দিনের বেলায় যা তাই, কোনো পরিবর্তন হয় না।
আপনার অভিজ্ঞতা কি বলে আসলেই পরিবর্তন আপনি দেখেছেন কি না যাদেরকে আপনি ইতিমধ্যে স্পিচ দিয়েছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে মোটিভেশনটা খুব দরকার। আমরা যে দেশে বসবাস করি, আমাদের ছেলে মেয়েদের মধ্যে চিন্তার প্রসারতা খুব ছোট এবং প্রচুর হতাশা। হ্যাঁ, হতাশা ছোট, প্রসারতা খুব ছোট। কারণ আমাদেরকে সেভাবে ব্রিটিশরা আমাদের মাথা ঢুকিয়ে দিয়েছে। ব্রিটিশরা আমাদের মাথা ঢুকিয়ে দিয়েছে, তোরা গরিব থাক, ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিস না। আমাদেরকে শেখানো হয় আপনার কেরানি পদে চাকরির জন্য আবেদন। আমাদের শেখানো হয় যে আমি গরিবের সন্তান, আমি বড় লোকের সন্তান, কিন্তু আমি কি অ্যাপ্লিকেশানে লিখছি যে আমার স্টাইপেন্ড লাগবে, বৃত্তি লাগবে, আমার বাবা খাইতে পারে না, এক বেলা খায়, দুই বেলা খায় না। তার মানে তারা আমাদের মাথা ঢুকিয়ে দিয়েছে তোরা গরিব থাক। অথচ বিদেশে শেখানো হয় সিইও পদে চাকরির জন্য আবেদন, এমডি পদে চাকরির জন্য আবেদন। আর আমাদের ছেলে মেয়েরা শিখে হচ্ছে কেরানি পদে চাকরির জন্য আবেদন। যে শিখে কেরানি পদে চাকরির জন্য আবেদন, সে দিয়ে বড় স্বপ্ন কীভাবে দেখবে সে? পৃথিবীটা একটা বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রামে স্বপ্ন দেখতে হবে বড়। তোমাকে স্বপ্ন দেখতে হবে, তুমি শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই যে প্রসারতা, চিন্তার প্রসারতা, আমাদের ছেলেমেয়েরা শুধু চাকরির পিছনে ঘুরে। আমাদের এই বুয়েট থেকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি বুয়েটের একটা শিক্ষার্থীর পিছনে। একটা বুয়েট থেকে, একটা ঢাকা মেডিকেল থেকে একটা স্টুডেন্ট বের হয়, তারা বিসিএস ক্যাডার হয়। বিসিএস ক্যাডার সময় তারা শিখে এই যে পদ্মা সেতু বানাইতে পদ্মা সেতুটা কত কিলোমিটার, কত টাকা খরচ হয়েছে, অথচ এই পদ্মা সেতু কারা বানিয়েছে? এই যে যারা ইঞ্জিনিয়ার আমরা চায়না থেকে নিয়ে আসি, জার্মান থেকে নিয়ে আসি, অথচ আমাদের ছেলেমেয়েরা এটা বানানোর কথা, অথচ আমাদের ছেলেমেয়েরা এই যে বুয়েট থেকে পড়ে তারা শিখে পদ্মা সেতু দৈর্ঘ্যগত। তার মানে কি, এই যে আমাদের শিক্ষার্থীরা যে জন্য তৈরি করছি, ডাক্তার, সে ডাক্তারের সেবা করবে, খেদমত করবে, দেশের চিকিৎসা ব্যবস্থা করবে, সেটা না করে সে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। তো তাহলে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে বর্তমান যে অবস্থা, আমাদের চিন্তার যে একটা সিকিউর চাকরি লাগবে, একটা চাকরি লাগবে, অথচ আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একটা চমৎকার কথা বলেছেন। তা আপনি যদি একটা বানরকে বলেন $100 একটা নোট নিয়ে আর একটা কলা দিয়ে তুমি কোনটা গ্রহণ করবে, বানর ওই কলাটি গ্রহণ করে। বানর জানা না $100 দিয়ে শত শত কলা কিনা কোনো সম্ভব। তেমনি যুব সমাজকে যদি বলে চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরিটা গ্রহণ করে নেয়, অথচ জানা না ব্যবসা দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব। এই যে চিন্তাটা বেরিয়ে আসতে হবে। আমাদের আলেমরা কিছু আলেম কিছু আলেম শেখানো হয় যে গরিব থাকো, ধনী হওয়া দরকার নেই। অথচ আল্লাহ রাসূল বলছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে ধাবিত করে, মানে দরিদ্রতাটা। আপনি দেখেন ইসলামের যে বড় বড় ইবাদতগুলো আছে, আপনি দেখেন হজ কাদের জন্য? গরিবের জন্য না, ধনীর জন্য। জাকাত কাদের জন্য? ধনীর জন্য। আপনি ইসলামের যে বড় বড় ইবাদতগুলো আছে আপনার দেখবেন হচ্ছে আপনার ধনীর জন্য। তার মানে ইসলামের আশারে মুবাশশারা যে 10 জন আপনার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তার মধ্যে দেখবেন 8 জনই ব্যবসায়ী। তো সুতরাং আমাদের মধ্যে ছোটো ছোটো মনে যদি চাকরি করো, ব্যবসা করো না, বড় হইও না, এই মানসিকতা বেরিয়ে আসতে হবে। তো সুতরাং আমাদের যুবকদের মাথায় ঢুকে যেতে হবে, তুমি এটা উদ্যোক্তা হও, তুমি বড় কিছু হও, তুমি মানুষকে তোমার অধীনে, তুমি তোমার সময়টাকে কাজে লাগাও। তোমার সময়টা দেখেন, প্রত্যেকের মানুষের সমান সময়। আপনারা যেমন 24 ঘন্টা, আমারও 24 ঘন্টা, কিন্তু আমার 24 ঘন্টার সাথে যখন আমি 10 জনের 24 ঘন্টা যুক্ত করব, তখন আমি একদিনে আমার ঘন্টা হয়ে যাবে 240 ঘন্টা। তার মানে এই 240 ঘন্টা কীভাবে হবে? আমি যখন উদ্যোক্তা হব, 10টা মানুষকে আমার অধীনস্থ করে করব, তখন আমার 24 ঘন্টা 240 ঘন্টায় ডাইভার্ট হবে। তো সুতরাং এভাবে করে যুবকদেরকে আপনি যদি মানসিকভাবে তাদেরকে বড় চিন্তা না করেন, তাহলে আলটিমেটলি আমাদের বড় স্বপ্ন আমরা দেখতে পারবো না। আপনার এই যে মোটিভেশনাল স্পিচ দেওয়ার সময়টা কবে থেকে? এটা আমি আসলে অনেক আগ থেকে। আমি প্রথম কথা হচ্ছে আমার ছোটোবেলায় আমি দেখেছি যে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ দেখে আমার খুব উদ্বুদ্ধ হয়েছিলাম। যে আমার ছোটোবেলায় সাইদি সাহেবকে দেখে আমি বলতাম, আমি যদি হতে পারতাম, ওয়াইজিন হতে পারতাম। তো পরে আমার শিক্ষক আমাকে বলেছে, তোমার তখন কণ্ঠের চল ছিল, ভালো কণ্ঠ যারা তারা ওয়াইজিন হতে পারতো। তো বলেছে তোমার তো ভালো কণ্ঠ নেই, তুমি ওয়াইজিন হতে পারো, তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবা। আমাকে শিক্ষক বলেছে। এই জন্য আমি ওয়াইজিন থেকে ব্যাক আসি। আমি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হই, তখন থেকে আমার চিন্তা, আমি ওয়াইজিন হইতে পারি নাই, কিন্তু ওয়াইজ দিয়ে কী করে মানুষের মধ্যে দুনিয়া এবং আখিরাতের সেটা সমন্বয় করে, হ্যাঁ, দুনিয়া এবং আখিরাতের হাসানাটা নিশ্চিত করে। আমি তখন চিন্তা করেছিলাম, আমি যদি সুযোগ পাই, আমি তখন চিন্তা করেছিলাম যে তাহলে আমি ওয়াইজিন হতে পারি নাই, কিন্তু আমি তো মানুষকে ইসলামিক মোটিভেশন বা দুনিয়ার সাথে আখিরাতে এটা সমন্বয় করে মানুষকে একটা মোটিভেশন দিতে পারি, আমার যত যোগ্যতা আছে। সেই জায়গা থেকে আসলে মানুষের প্রতি কথা বলা বা মোটিভেশন দেওয়া, ইসলামিক নর্মাল মোটিভেশনকে ইসলামিক মোটিভেশনকে অ্যাডজাস্ট করে, কোরআনের সাথে বর্তমানে এর সাথে অ্যাডজাস্ট করে আমি কথা বলার শুরু হয়েছে। সেই জায়গা থেকে আসলে মোটিভেশনটা আসলে পাওয়া। আমরা
আল মামুন রাসেলকে মাঝে মধ্যে এই টকশোতে দেখি যে তিনি আসলে রাজনীতিবিদ নাকি আসলে আইনজীবী, এই প্রসঙ্গে ভালোই বিতর্ক দেখতে পাই। আপনি নিজে কোন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? প্রথম কথা হচ্ছে আমি রাজনীতিবিদ না, আমার পরিচয় আমি আইনজীবী, এটা আমার পরিচয়। আমি এই আজকেও চিন্তা করেন, আমি এখন 10টা 10:30 বাজে, আমি সকাল থেকে আমি ওকালতি করেছি, 2টা কোর্ট করেছি, 2টা চেম্বার করেছি, আমার 2টা চেম্বার করেছি। চেম্বার করে এরপর 8টার পর থেকে আমি 2টা টকশো করছি, 8টা এখন আপনাদের এখানে 10টায় 2টা টকশো করছি। তো সুতরাং আমি সারাদিন হচ্ছে আমার পেশায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আপনি পেশায় থেকেও তো জামাতের পক্ষে আপনি কথা বলছেন। আমি প্রথমেই আপনাকে বলেছি যে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না, প্রত্যেকের একটা পছন্দ থাকতে পারে, আমার পছন্দ থাকতেই পারে, আমি জামাতকে পছন্দ করি, তাদের কাজ আমি পছন্দ করি। তো সুতরাং এটা এই কিছু না যে আমি কাউকে পছন্দ করতে পারবো না, আমি যদি পছন্দ না করি তাহলে আমাকে ধরে নেওয়া আমি পাগল অথবা শিশু। আমরা দেখলাম যে এনসিপিতে অনেকে যাচ্ছে যারা এক্স শিবির। তো আমরা তো জানি যে জামাতের ম্যান পাওয়ারের মূল উৎসই হচ্ছে অনেকটা শিবির থেকে। তো ভবিষ্যতে জামাত এই জায়গা থেকে আসলে কিছুটা লাভবান হওয়ার ক্ষেত্রে আসলে ঘাটতিতে পড়বে কিনা? প্রথম কথা হচ্ছে শিবির থেকে জামাতে যাওয়া এটা গণতন্ত্র ভিত্তিক কোনো কিছু না, যে শিবির একটা সংগঠন, জামাত আলাদা একটা সংগঠন। জামাত থেকে শিবির থেকে জামাতে যেতে হবে এটা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে জামাত এবং শিবিরের কার্যক্রম কাছাকাছি খুব। জামাত যদি শিবিরের ছেলেদেরকে যদি কাছে না নিয়ে আসতে পারে, এটা জামাতের জন্য খুবই অ্যালার্মিং। হ্যাঁ, এবং এটার আপনি দেখেন প্রত্যেকটা দলের কিন্তু যুব বিভাগ আছে, হ্যাঁ, প্রত্যেকটা দলের আপনার এবং ইসলামী আন্দোলনও দেখবেন তাদের যুব বিভাগ আছে, কিন্তু জামাতের হচ্ছে কোনো যুব উইং নেই। তো তাহলে জামাতের এই যুব উইং না থাকার কারণে কিন্তু বিশাল একটা সংখ্যক যারা ধরেন হচ্ছে এই সরাসরি জামাতের সাথে যুক্ত হতে চায় না, তারা মানে বয়সের কারণে হোক বা যেটার কারণে হোক, যদি যুব উইংটা থাকতো তাহলে হচ্ছে যারা শিবির থেকে গিয়ে তারা যুব উইংয়ে থাকতো, তাদের কারণ আমরা ন্যাচারালি কেউ চায় না একটু আমরা বয়স্ক হই, সবাই চাই একটু যুবক থাকে। তো যখন ছাত্র শেষ হবে তখন তো সে চাইবে একটা নিজেকে যুবক ভাবার জন্য। এখন যারা জামাত নেতৃত্বে আছে অধিকাংশই কিন্তু শিবির থেকে বড় পর্যায়ে। তো যেটি বলছিলাম যে নেতৃত্বের জায়গা থেকে যে সুফল পাওয়ার ব্যাপারটি শিবির থেকে সরাসরি জামাতে, এইখানে কিছুটা জামাত আসলে ক্ষতিগ্রস্ত হবে কিনা? জামাতের আসলে স্ট্রাকচারটা যদি আপনি একটু দেখান, জামাতের স্ট্রাকচারে ঢোকা খুব কঠিন কাজ। যে কোনো একজনকে আপনি দেখেন, আখতারুজ্জামান সাহেবের মতো ব্যক্তি মুক্তিযোদ্ধা ছিল, তারপর সংসদ সদস্য ছিল, এই ব্যক্তি যখন জামাতের সহযোগী সদস্য হচ্ছে, হ্যাঁ, তার মানে জামাতের এই চাইলে যে কেউ জামাতে যুক্ত হতে পারে না। অনেক সময় আমাদেরকে বলে যে আপনারা আমি যখন টকশোতে যাই জামাত নিয়ে পক্ষে কথা বলি, আমাকে বলে আপনি জামাত নেতা পরিচয় দেন না কেন? তা আমি বললাম জামাত নেতা হওয়া তো এত সহজ না, জামাত নেতা হলে তো অনেক তাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনেক বৃহৎ একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে যেতে আপনার কর্মী একটা ধাপে যেতে জামাত নেতা হতে অনেক সময় লাগে। চাইলেও বিএনপিতে যেমন হচ্ছে কেউ পোস্ট নেয় তারপরেও সে বিএনপি নেতা লেখে, আপনি চাইলেও জামাত নেতা বা কোনো পোস্ট আপনি চাইলেও পারবেন না। এবং কি জামাতের সবচেয়ে খারাপভাবে দেখে কেউ যদি কোনো পোস্ট মানে হচ্ছে সে তার কোনো পোস্ট নাই, সে যখন পোস্ট চাওয়াটাও অপরাধ, এমন একটা অবস্থা জামাতের, যে আপনি আমিও পোস্টে চাই, এটা চাওয়াটাই জামাতের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র আলোকে তুমি চাইতে পারবে না। তোমাকে যদি দেওয়া হয় সেটা তুমি গ্রহণ করে নিবা, আর নাইলে তুমি এটাকে চাইতে পারবা না। আপনি মনে করেন কিনা যে সহজে যদি জামাত করা যেত, আপনি যেমনটি বলছিলেন অনেকটা কঠিন, তাহলে জামাতের যে লোকবলটি আর বৃদ্ধি পেত কিনা? আমি যেটা মনে করি, জামাতের দুটো উইং থাকা উচিত, একটা ধর্মীয় উইং থাকা উচিত আর একটা পলিটিক্যাল উইং থাকা উচিত। আমি ভারতেও দেখেছি, বা ভারতের জামাত ইসলাম হিন্দ যেটা আছে, তাদের একটা ধর্মীয় উইং আছে, আবার তাদের একটা পলিটিক্যাল একটা উইং আছে, ওয়েলফেয়ার একটা পার্টি আছে, সেখানে পলিটিক্যাল উইং আছে। সেই পলিটিক্যাল উইংয়ে হিন্দুরাও ঢুকতে পারে, সেই পলিটিক্যাল উইংয়ে সবাইকে নিয়ে পলিটিক্যাল উইং করেছে। তো আমি মনে করি জামাতের সবচেয়ে ভালো হতো জামাত যদি দুইটা উইং করতে পারতো, তাদের একটা রাজনৈতিক উইং থাকবে, তাদের হচ্ছে একটা পলিটিক্যাল একটা উইং থাকবে, তাহলে পলিটিক্যাল উইং এক ধরনের সার্ভ করতে পারতো, আবার ধর্মীয় উইং এক ধরনের, এবং জামাতের আমির থাকতো আধ্যাত্মিক আয়াতুল্লাহ খামিনির মতো, তিনি হচ্ছে সবার অভিভাবক, সবার কে প্রধানমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে সেটা কিন্তু উনি নিয়ন্ত্রণ করেন। তো জামাতের যদি এমন উইং থাকতো যে ডাক্তার শফিকুর রহমান তিনি হবেন সবার অভিভাবক, হ্যাঁ, কিন্তু পলিটিক্যাল উইং কে হবে সেটা উনি কন্ট্রোল করবেন, তাহলে হয় কি, তাহলে হচ্ছে সব ধরনের সর্বস্তরের মানুষ জামাতে কিন্তু ঢুকতে পারতো। জামাতকে কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু জামাতের যে স্ট্রাকচারগত যে কাঠিন্যত্ব,
সেই কাঠিন্যতার কারণে কিন্তু চাইলে অনেকে মনে প্রাণে পছন্দ করেও তারা চাইলে স্ট্রাকচারে ঢুকতে পারে না। এই যে নির্বাচনের আগেও আপনারা বলছিলেন যে বিএনপি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অমুক তমুক অনেক কিছুই, তো জামাত ভালো আপনাদের কথায়, তো জামাত কি জামাতের ভালো দিকগুলো ব্র্যান্ডিং করতে ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে? না, জামাত তো ব্র্যান্ডিং করতে ব্যর্থ হয়নি। তাহলে তো সরকারের জামাতকে কিন্তু মানুষ পছন্দ করেছে। জামাতকে চিন্তা করা যায় না, জামাতকে যে পরিমাণ জামাত ভোট পেয়েছে। আপনি 50টা আসন দেখবেন, মাত্র ভোটের ব্যবধান হচ্ছে 300 থেকে 5000 পার্থক্য, 300 থেকে 5000 পার্থক্য ভোটের ব্যবধান। তার মানে মানুষকে মানুষ যেভাবে পছন্দ করেছে জামাতকে এবার, জামাতের কার্যক্রম দেখে। এবং অনেকে অভিযোগ যেমনটি করে যে জামাত চাইলে এই যে 3-4,000 5,000 যে ব্যবধানটা, এটা অনেকটা কমিয়ে আনতে পারতো। এক্ষেত্রে তাদের দুর্বলতা আছে কিনা, আপনি কি মনে করেন? না, এটা যে পার্থক্যটা, এটা আহামরি কিছু না। মানে আমি যেটা মনে করি, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে যে শেষে দিয়ে কাউন্টিংয়ে একটু ঝামেলা করেছে। আপনি দেখেছেন নির্বাচন কিন্তু স্বচ্ছ হয়েছে, কাউন্টিংয়ে গিয়ে এই যারা আমাদের আমলারা আছে তারা কিন্তু কাউন্টিংয়ে ঝামেলা করেছে। অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে দিয়েছে শেষের দিকে এসে, হ্যাঁ, অনেক জায়গায় করেছে। এই কাউন্টিংয়ে কিছু ঝামেলা করতে গিয়ে এই পার্থক্যটা 9-6 পার্থক্যটা 9-6 করে নেয়, 8-কে 9 করেছে, বা 9-কে 10-11 করেছে। যদি 9-কে 10-11 করে, আমি মনে করি বিএনপি এবার ক্ষমতা আসতে কোনো সন্দেহ নেই, কিন্তু 2/3 মেজরিটি পেতো না। 2/3 মেজরিটিটা পেয়েছে হচ্ছে আপনার আলটিমেটলি এই যে 9-6 করে 2/3 মেজরিটি পেয়েছে বিএনপি, কোনো সন্দেহ নেই। 160টা বা 70টা আসন পেতো, হ্যাঁ, কারণ বিএনপি হচ্ছে এখন সর্ববৃহৎ দল, সেই হিসাবে পেতো। কিন্তু আপনার হচ্ছে জামাতেরকে যে আসনটা জামাতকে দেওয়া 60-70টা যে আসনটা জামাত পেয়েছে, এটা থেকে আরও ভালো সংখ্যক যদি কিছু ঝামেলা না করতো, তাহলে জামাত কিন্তু একটা ভালো সংখ্যক আসন জামাত পেত। জামাত আসলে কেমন রাষ্ট্র কায়েম করতে চায় এই বিষয়ে একটু জানতে চাই। আমরা যদি বলি নির্বাচনের আগেই যেমনটি বলা হয়েছে জামাত সারা জীবন বলে এসেছে শরিয়া আইন চায়, তখন তারা বলেছে যে চায় না। আসলে জামাত কেমন রাষ্ট্র চায়, এই রূপরেখাটা কি তারা জাতির সামনে তুলে ধরতে পেরেছে? প্রথম কথা হচ্ছে জামাত ওয়েলফেয়ার স্টেট চায়, জনকল্যাণমূলক রাষ্ট্র, আর ইসলামের হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। এখন কথা হচ্ছে আপনাকে নামের শব্দ চয়ন, যে শরিয়া এগুলাকে মানে পুরো আন্তর্জাতিকভাবে এমন কিছু শব্দ করে আপনার যেমন আইএস তৈরি করে। আপনি দেখেন যখন হাদিসে আছে যে কালো পতাকাবাহী একজন খোরাসাইন থেকে আসবে, কালো পতাকা কীভাবে নেগেটিভ করা হয়েছে পুরো পৃথিবীতে। তো সুতরাং এই শব্দগুলোকে মানে শরিয়া, এই শব্দগুলোকে খুব নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি করা হয়েছে। এখন কথা হচ্ছে ইসলামের বিধানটা কি? ইসলামের বিধানটা হচ্ছে আপনার ওয়েলফেয়ার স্টেট। আপনি দেখেন আমাদের বর্তমান যে আইন ব্যবস্থা আছে, এই আইন ব্যবস্থা থেকে শরিয়া আইনের পার্থক্য কিন্তু বেশি কিছু না, 10-15% পার্থক্যটা যদি আপনি চেঞ্জ করে দিতে পারেন, তাহলে তো আপনার আমাদের দেখেন আমাদের উত্তরাধিকারের ক্ষেত্রে সব ক্ষেত্রে পার্সোনাল লটা হয়, মানে শরিয়া আইনটাকে হয়। তো সুতরাং এই আপনার ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্র, এটাই তো জনকল্যাণমূলক রাষ্ট্রই তো আল্লাহ রাসূল তো জনকল্যাণমূলক রাষ্ট্রই প্রতিষ্ঠা করছে। মদিনাতে কি জনকল্যাণমূলক রাষ্ট্র হয়নি? আপনি দেখেছেন প্রথমে মদিনাতে যে রাষ্ট্রটা হয়েছে সেটা তো সবাইকে নিয়ে হয়েছে, ইহুদি খ্রিস্টান সবাইকে নিয়ে জনকল্যাণমূলক রাষ্ট্রই তো হয়েছে। এরপর যখন পুরো প্রতিষ্ঠিত হয়ে যায়, যখন মক্কা বিজয় হয়, তখন গিয়ে সম্পূর্ণ ইসলামী। দেখেন ইসলামে একটা বিধান আছে, এটাকে বলে তাদাররুজ। এটা দার শব্দ দেখাচ্ছে সিঁড়ি। ইসলাম হচ্ছে ধারাবাহিকভাবে, কোরআন 23 বছর কেন আসে? কোরআন তো একসাথে আসতে পারতো। এর আগে যত কিতাব আসছে প্রত্যেকটা কিতাব একসাথে আসছে, কিন্তু কোরআনকে 23 বছর ধরে নাজিল করা হয়েছে সময়ের প্রয়োজনে। তার মানে শরিয়াটা একদিনে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি এখন গণতন্ত্রে আছেন, আপনি তো গণতন্ত্র শরিয়াতে নেই, তাহলে আপনি গণতন্ত্র ফেলে দিবেন? অনেক ইসলামী দল তো আছে তারা গণতন্ত্রকে বলতে আমরা কখনো ইলেকশনে যাব না, তারা বর্তমানে ইলেকশনে আসছে না। তার মানে আপনাকে শরীয়তে যে বিধানটা আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়ের পরে মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে শাসনকর্তা হিসেবে পাঠাচ্ছিলেন, তখন বলেছেন হে মাজ, তুমি যে ইয়েমেনে যাচ্ছ, তুমি এখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সেখানে একত্ববাদী, প্রথমে তোমার কাজ হবে একত্ববাদের তুমি দিবা, কারণ তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, তুমি তাদের একত্ববাদের ঘোষণা দিবা। যদি একত্ববাদ মেনে নেয়, তারপরে তুমি তাদেরকে নামাজের কথা বলবা। তারপরে যে নামাজ মেনে নেয়, তারপরে তুমি তাদেরকে কিসের দাওয়াত দিবা, তারপরে তুমি জাকাতের কথা বলবা। তার মানে আল্লাহ রাসূল বলতে পারতো যে একদিনে সব গিয়ে প্রতিষ্ঠা করে ফেলবা, সবাইকে বলো জাকাত দেওয়ার জন্য, সবাইকে বলো যে হজ করার জন্য, সবাইকে বলবা যে নামাজ পড়ার জন্য, সবাইকে বলো যে মদ নিষিদ্ধ। না, ইসলাম হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি শরিয়া একদিন প্রতিষ্ঠা করতে পারবেন না, আপনাকে ধারাবাহিকভাবে এই আইনটাকে আপনাকে এস্টাবলিশ করতে হবে। তো সুতরাং প্রথমে জনকল্যাণ আপনার এটার আল্লাহ রাসূল যখন মদিনাতে প্রথমে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এরপর আস্তে আস্তে উনি সম্পূর্ণ যখন পুরো আয়ত্তে চলে আসে, তখন পুরো সম্পূর্ণ শরিয়াকে উনি এস্টাবলিশ করেছেন। সেটাই কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র চাই।
যখন জনকল্যাণমূলক রাষ্ট্র হবে, যখন পুরোটা ইসলামীকরণ হয়ে যাবে, তখন অটোমেটিকলি শরিয়া প্রতিষ্ঠা হয়ে যাবে। এই সামাজিক গণমাধ্যমে দেখতে পাই অনেকেই লিখেন যে শরিয়া আইন মানেই হইতেছে হাত কেটে দেওয়া, অথবা হচ্ছে কেউ ধর্ষণ করেছে তাকে আসলে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা। এই যে শরিয়া আইন মানেই এই দুইটি আইন, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। দেখেন, ইহুদিরা পৃথিবীতে এত শক্তিশালী কেন? দুইটা কারণে। তারা মিডিয়া দখল করে নিয়েছে, তারা ব্যাংক, অর্থ ব্যবস্থাটা তাদের হাতে। আজকে মুসলমানদের দুর্দশার কারণ হচ্ছে দুইটাই আমরা পিছনে। ব্যাংকগুলো আমাদের হাতে নেই, আমাদের আপনার এই কী বলে এই মিডিয়া আমাদের হাতে নেই। মিডিয়া আমাদের হাতে নেই। এই মিডিয়া দিয়ে এতদিন পর্যন্ত সেভাবে নেগেটিভ করা হয়েছে যে শরিয়া আইন মানে হাত কেটে ফেলা হবে। সৌদি আরবে তো হাত, এই শরিয়া আইন আছে। সৌদি আরবে কজন ব্যক্তির হাত নেই আপনি বলেন? হাত আছে না? আপনি হয়তো 1 লক্ষের মধ্যে একজনও পাবেন না যে হাত কাটা আছে। তার মানে কি সব হাত চলে গেছে? না। শরীয়তে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চায়। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজনকে চুরি ধরা খেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা হাত কাটেন নেই। বলেছেন কেন হাত কাটেন নাই? বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত তার রিজিকের ব্যবস্থা করে দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত তার সন্তানের রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত শরিয়া আইন অ্যাপ্লাই করতে পারবো না আমি। তার মানে হাত কাটে নাই। হাত কেটেছে কখন? যখন সামর্থ্য থাকার পরেও তার রিজি রোজগারের ব্যবস্থা আছে, এরপরও সে অতিরিক্তর জন্য সে চুরি করে। তার মানে তাকে আপনি হাত কেটে এক্সাম্পল তৈরি করেন। একটা যখন আমাদের আজকে আইনে দুর্বলতা কেন? এই যে চোর ঢুকতেছে আবার বের হচ্ছে, ঢুকতেছে আবার বের হচ্ছে, কারণ সে জানে সে ঢুকবে আবার তাকে জামিন করা ফেলবে, তাকে জামিন করাবে, আবার জামিন হয়ে যাচ্ছে। এই যে অপরাধের ডাবল থেকে হচ্ছে কেন, ট্রিপল হচ্ছে কেন? এই যে সুযোগ পাচ্ছে, সে জানে যে হচ্ছে জাস্টিস দিলে জাস্টিস ডিনাই, যত দেরি হবে এটা ডিনাইড হয়ে যাবে। তো সুতরাং আপনি যখন এক্সাম্পল ক্রিয়েট করতে পারতেন শরিয়া প্রতিষ্ঠা করে, তখন কিন্তু এই অপরাধগুলো আপনার এই যে আমাদের যে শিশুদেরকে দর্শন হয়, আমরা বিচার করতে করতে 3 বছর 4 বছর 5 বছর চলে যায়, পরবর্তী জাস্টিস দিলে জাস্টিস ডিনাই। কয়জনকে আপনি ফাঁসি দিতে পারছেন? কয়জনকে আপনি শাস্তির আওতা নিয়ে আসতে পেরেছেন? সবাই খালাস পেয়ে যায়, সাক্ষীর অভাবে খালাস পেয়ে যায়, কিন্তু শরিয়া আইন এস্টাবলিশ হলে তো সাথে সাথে আপনি শাস্তি যখন দিতেন, তখন একজন দেখে 100 জন সতর্ক হয়ে যেত। আচ্ছা, এই প্রসঙ্গে বলতে চাই, আমরা তো একদম চাক্ষুষ দেখি যে উনি অপরাধী, তারপরেও আসলে দেখি যে তাকে গ্রেপ্তার করা হয়, কোনো না কোনো হয়তো ছাড়া পেয়ে যায়। এটি কি আইনের মারপ্যাচ? এভাবে আসলে ন্যায় বিচার কতটা প্রতিষ্ঠিত হয়? আইনের মারপ্যাচ আইনের মধ্যে আছে। আপনার আইনে এই যে প্রসিডিউর, তদন্ত হবে, তদন্ত হওয়ার পর সাক্ষী হওয়ার পর আর্গুমেন্ট হবে, আর্গুমেন্টের পর রায় হবে। এই যে দীর্ঘসূত্রতা, এই যে কারণে আপনার অনেক সাক্ষী মারা যায়। অনেক সাক্ষী হচ্ছে এই আপনার একটা মানুষের কতদিন মনে থাকে, অনেক সাক্ষী জিনিসপত্র সে ভুলে যায় সে। এবং অনেক সাক্ষীকে আপনি কনভিন্স করবে। একটা মানুষের ক্ষোভ থাকে কিছুদিন, রিসেন্টলি ধরেন এখন দর্শন হয়েছে 1 মাস 1.5 মাস, তার ব্যাপক ক্ষোভ, কিন্তু 3 মাস 4 মাস 1 বছর যাওয়ার পরে ক্ষোভটা কি বেশি থাকে? ক্ষোভটা তো আর বেশি থাকে না, তখন ক্ষোভটা কমে যায়। তখন ওই পক্ষকে লিয়েজু করে ফেলে যে তোমাকে টাকা দিয়ে তুমি সাক্ষী আমার পক্ষে দিবা, হয়ে যাচ্ছে। তো তার মানে ক্ষোভটা তো কমে যাচ্ছে। কিন্তু আপনি যদি এটার শাস্তি এক্সাম্পল ক্রিয়েট করতে পারতেন, তাহলে এটা কখনো এটা হতো না। মানে রাষ্ট্রের ব্যর্থতা কিনা এটা? এই ব্যর্থতা আমাদের প্রক্রিয়া, এটা আমাদের আইনি প্রক্রিয়া। আমি তো বলেছি যে আমাদের আইনি প্রক্রিয়ায় আপনি দেখেন শত মামলা, যে পরিমাণ মামলা হয়, সেই পরিমাণ কোর্ট নেই, সেই পরিমাণ বিচারক নেই। হ্যাঁ, আমাদের যে মামলা যে জট লেগে যায়, তো এটা আমাদের প্রক্রিয়ার কারণে। আমরা প্রচুর পরিমাণ মামলা হচ্ছে, অপরাধ বেশি হচ্ছে, মামলাও বেশি হচ্ছে। কিন্তু আপনি যখন এক্সাম্পল ক্রিয়েট করতে পারতেন, তখন কিন্তু অপরাধী কমে যেত। একটা জায়গায় যদি আপনি যখন একটা চুরির জন্য ঢাকা শহরে একজন হাত কাটলেন, দেখতেন যে হচ্ছে এখানে 100 জন চোর দেখে সেই চুরি তো দূরের কথা, চুরি আশেপাশেও যেত না, এক্সাম্পল ক্রিয়েট হইতো। কিন্তু এখন যারা চুরি করে তারা জানে যে আমি চুরি করছি, কিন্তু আমি জানি এই যে তেল মজুদ যারা করেছে, তারা জানে যে তেল মজুদে যদি ধরা খায় তাহলে হয়তো 10,000 15,000 টাকা জরিমানা হবে, কিন্তু যদি ধরা খাওয়ার পরেও তার লাভ থাকবে হচ্ছে 10 থেকে 15 লক্ষ টাকা। এই যে মাথায় রাখে যে তার নেগেটিভটা কী হইতে পারে, সর্বোচ্চ এটা হইতে পারে, সর্বোচ্চ আমি গ্রেপ্তার হব, এরপর টাকা দিয়ে আমি আবার বের হয়ে যাব, মাথায় রাখে। আপনি যেখানে এই যে হাদির যে হত্যা করলো, সে 2টা অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে, কিন্তু বিশাল টাকা দিয়ে সে যখন অস্ত্র সহ যে কিলিং মিশনে যায়, সে তো কন্ট্যাক্ট করে নেয় এত টাকা আমি পাবো। সে জানে যে এটার একটা অংশ সে রাখে, আমার আইনজীবীর পিছনে আমি খরচ করব, সেটা আমি এটা করে আমি বেল হয়ে আবার আমি খুন করব, তাহলে আমার 80% টাকা আমার থাকবে, আর 20% আমি এর পিছনে খরচ করব, আমার জামিনের পিছনে আমি খরচ করব। এই যে প্রক্রিয়া যদি পরিবর্তন না হয়, সংস্কার যদি না হয়, রাষ্ট্রীয় সংস্কার যদি না হয়, আলটিমেটলি এই দেশের এইভাবেই চলবে আমাদের দেশটা। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম সমসাময়িক রাজনীতির যে গল্প, সেই গল্প আবারও আগামী কোনো পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।